जन्म 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 साथ चलना यूं कसम। তোমার কি হয়েছে? তুমি আমাকে এড়িয়ে চলো কেন? ঠিক মতো কথা বলো না, আমায় দেখলেও না দেখার ভান করে হাঁটো। তোমাকে আমার ভালো লাগে না, তোমার সাথে আমার যায় না। তুমি কোথায় আর আমি কোথায়? তুমি সামান্য একজন মুদি দোকানের ছেলে আর আমি একজন মন্ত্রীর মেয়ে। তোমার স্ট্যাটাস দেখে আর আমার স্ট্যাটাস দেখো, তার চেয়ে বরং তুমি আমাকে ভুলে যাও। তুমি তোমার লেভেলের কাউকে জীবন সঙ্গী করে নাও। তাহলে আমাকে ভালোবাসলে কেন? আমি তো তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। তেল আর পানি যেমন এক না, তেমন তোমার সাথে আমার যায় না। তখন আবেগের বশে তোমাকে ভালোবেসেছি, এখন আবেগ কেটে গেছে। এখন বর্তমান বছরের তুমি একদিনে সব ভুলে গেলে। সময়ের পরিবর্তনে সবাই ভুলে যায়, তাই বলছি তুমি আমাকে ভুলে যাও। তোমার কি একটুও কষ্ট হচ্ছে না? এখন টাকা ছাড়া দুনিয়া অচল। আর তুমি লেখাপড়া শেষ করেছো অনেকদিন হলো, তোমার মেধা ভালো, কিন্তু তারপরও কি কোনো চাকরি হয়েছে? সব জায়গায় ভালো ইন্টারভিউ দিয়েছি, কিন্তু টাকা ছাড়া চাকরি হয় না। তাহলে বুঝো, আজকাল টাকা ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। তাহলে তুমি আমাকে টাকার জন্য ছেড়ে চলে গিয়েছো? বর্তমানে চলতে হলে টাকার প্রয়োজন, আর আশা করি আমার সামনে কখনো আসবে না। তুমি হয়তো খুব সহজে ভুলে গিয়েছো, কারণ তোমার ভিতরে ভালোবাসা ছিল না। আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছি। আমি হয়তো ভুলতে পারবো না, তবে একটা কথা শোনো, এই টাকা আর বাবার ক্ষমতার কারণে তুমি আমাকে ভুলে গেলে একদিন সময় আসবে। তোর বউ সাদিয়াকে বিয়ে করার আগে অনেকবার চেয়েছি তাকে প্রপোজ করতে, কিন্তু পারি নাই, কারণ তোর বউ আমাকে পাত্তা দেয় নাই। এখন তোর সামনে জোর করে বিয়ে করব তাকে। তুই আমাকে হাসালি কেন? কারণ তোর মরণের দিন চলে আসছে। তুই আমাকে মারবি? আরে আমার নিজের স্ত্রীকে মেরে ফেলছি একমাত্র তোর কারণে। কি? তুই পিয়াকে মেরে ফেলেছিস? যার কারণে আমি পুরো দেশে একজন খারাপ মানুষ হয়ে গেছি। তাকে আমি দুনিয়া রাখি কি করে? এবার তাহলে তুই আমার হাতে মরার জন্য প্রস্তুত থাকিস। দেখি কে কাকে মারে, আগে বিয়েটা করে নি। কোথায় তোরা? আমার জানুকে নিয়ে আয়। তারপর সাদিয়াকে নিয়ে আমার সামনে আসলো। সাদিয়া আমাকে দেখে বলল, রাসেল, এই শয়তানের কাছ থেকে আমাকে বাঁচাও। তুমি কোনো চিন্তা। কাজী সাহেব কোথায়? দেখি তার লোকের একজন কাজীকে ধরে নিয়ে এসেছে। কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করুন। কাজী তাদের ভয়ে বিয়ে পড়ানো শুরু করলো, আর সাদিয়া কান্না করছে। হঠাৎ চারপাশে গোলাগুলির শব্দ শুরু হয়ে গেল। ঠিকই ধরেছেন, এরা হলো আমার লোক। আকাশের লোক সব মোড়ে নিচে পড়ে আছে। আকাশ অবাক হয়ে গেল, হয়তো ভাবছে এরা এখানে কিভাবে আসলো। এবার আপনাদের বলি, আমার হাতে একটা ঘড়ি আছে, ওটাতে এমন জিনিস ফিটিং করে রেখেছি যে আমি কোথায় আছি তারা যেন জানতে পারে। আর আমি বাসা থেকে বেরিয়ে আসতে তাদের বলে আসছি আমার আসতে দেরি হলে তারা যেন এগিয়ে যায় সামনে। আর ঘড়িটা লোকেশন দেখিয়ে দেয় আমি কোথায় আছি। এই কারণে আমি তেমন লোক নিয়ে বাইরে বের হয় না। তো যাই হোক, আমি গিয়ে আকাশের কলার চেপে ধরলাম। কি রে, আমাকে মারবে না? আর বউকে বিয়ে করবে না? এখন দেখ কে কাকে মারে। বলে তাকে মারতে শুরু করলাম। তোর মতো জানোয়ারের বাঁচার কোন অধিকার নেই। তোকে বাঁচিয়ে রাখলে আরো অনেক মেয়ের জীবন তুই নষ্ট করবি। বলে তাকে শুট করে দিলাম। লাফাতে লাফাতে মরে গেল। সাদিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরলো আর কান্না করে দিল। এই পাগলি কান্না করছে কেন? না, তোমার কিছু হয়নি তো? জানো আমার কিছুই হয়নি। আমি মনে করছি ওরা তোমাকে মেরে ফেলেছে। আমি আমার জানুকে ছেড়ে দুনিয়া থেকে কিভাবে মরে যায় বলো? তারপর সবাই ওখান থেকে বাসায় চলে আসলাম আর বলে দিলাম আকাশের লাশটা নদীতে ভাসিয়ে দিতে। বাসায় এসে কলিং বেলে চাপ দিলাম। বাসায় আসতে আসতে রাত 3টা বেজে গিয়েছে। আম্মু দরজা খুলে দিল। আম্মু, তুমি এখন জেগে আছো যে? তোর আসার কোনো খবর নেই, তাই বসে রইলাম। তোরা এতক্ষণে কোথায় ছিলি? আর বলো না আম্মু, সাদের বান্ধবী আসতে দেয় না। অনেক কষ্টে বুঝেছি, তারপর আসতে লেট হয়ে গিয়েছে। আর আমি রুমে চলে আসলাম। রুমে এসে দুজনে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে দুজনে বিছানায় শুয়ে পড়লাম। আপনারা তো বলবেন আকাশ আর আকাশের লোক আমাকে মেরেছে। আপনার আম্মু দেখেনি? আসলে আমি আসার সময় পুরো শরীর ঢেকে আসছি, কারণ এখানে অনেক ঠান্ডা। এই কারণে মা ধরতে পারেনি। আর আমার মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে সাদিয়া। গাড়ির ভিতরে সবকিছু ছিল, এগুলো আমি গাড়িতে রাখি সবসময়। সাদিয়া আমাকে জড়িয়ে ধরে বলল, আমার অনেক ইচ্ছে ছেলে মেয়েদের আদর করতে। তো কি করব? আমার একটা ছেলে চাই তোমার মতো। তাহলে তো আমাকে পরিশ্রম করতে হবে। করতে হলে করবে, তারপরেও আমি একটা ছেলে চাই। তাহলে আসো টি-20 শুরু করে দিই। ওয়ানডে সিরিজ খেলে, টি20 খেললে আমার কষ্ট হবে। ঠিক আছে, তাহলে টেস্ট খেলবো। আসো
তারপর শুরু হয়ে গেল জীবনের রীতি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এখন আসি 5 বছর পর। বাবা, আম্মু আমাকে মারছে। আমি কেন বাবা, তোমার আম্মু কেন মেরেছে? বিধির তোতে কিস করছি, তাই মারছে। তুমি জানো কিস কাকে বলে? আব্বু, একজনের ঠোঁট আর একজনের ঠোঁটে লাগানোকে কিস বলে। তোমাকে এটা কে শিখেছে বাবা? আমাকে কেউ শিখায় নাই। আমি দেখছি তুমি আম্মুর ঠোঁটে ঠোঁটে লাগিয়ে কিস করতে। হেই, ইচ্ছা করছে মরে যায়। আব্বু তুমি এখনো ছোট, তুমি বড় হলে এসব করবে। তোমাকে আমরা বড় হলে বিয়ে দিব। ঠিক আছে আব্বু, আমি আর কারো ঠোঁটে কিস করব না। এই তো আমার লক্ষ্মী আব্বু। তারপর রিমন চলে গেল। এতক্ষণে বুঝে গেছেন রিমনকে। আর বিথি হচ্ছে বাসার বাসারে কান্ট্রির মেয়ে। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম, চুলে নাক ডুবে দিলাম। সাদিয়া কেঁপে উঠলো ভয়ে। কি মশাই, কি চাই এখানে? আমার একটা মেয়ে চাই, রিমনের খেলার সাথী। তো আমি এখন কি করব? চল না রিমনের জন্য একটা বোন নিয়ে আসি। ঠিক আছে, তুমি রুমে যাও, আমি রান্না শেষ করে আসছি। তারপর কি শুরু হয়ে গেল? আপনার চোখে লজ্জা নেই অন্যজনের বউ জামাইয়ের কাহিনী দেখতে? তো যাই হোক, আপনাদের বলতে ভুলে গিয়েছি, তিথি এখন স্কুলে পড়ে, ও এখন ক্লাস 7-এ পড়ে। আমরা অনেক সুখে আছি এখন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। এখন আমি ব্যবসা বাণিজ্য নিয়ে সামলাতে ব্যস্ত থাকি, আর সাদিয়া বাসার কাজ। তো দর্শক বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে বোধ হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি আপনাদের সবসময় চাই ভালো গল্প উপহার দিতে। আপনারা যদি সাবস্ক্রাইব করে সাথে না থাকেন তাহলে আমি আপনাদেরকে কিভাবে ভালো গল্প দিব? তো আশা করি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শুয়ে আছি, তোর চিন্তায় খাওয়া দাওয়া ঠিক মতো করে না। বাবা, তুমি মার কাছে মোবাইল দাও। তুই একটু অপেক্ষা কর, আমি দিচ্ছি। কিছুক্ষণ পর মাকে ফোন দিল। সালাম আলাইকুম মা, কেমন আছো তুমি? তোকে ছাড়া ভালো থাকে কি করে বাবা? তুই কোথায় হারিয়ে গেছিস? আম্মু কান্না করো না, আমি এখন কানাডায়, আর আমি ঠিক আছি। আমার জন্য চিন্তা করো না। তুই ওখানে কিভাবে গেলি? তাহলে শোনো, যাক, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তোকে সব সময় ভালো রাখে। ঠিক আছে আম্মু, এখন রাখি। তোমার শরীরের যত্ন নিও আর ঠিক মতো খাবার খাবে। আমি ফোন দিয়ে তোমাদের খোঁজ খবর নিব। ঠিক আছে বাবা, তুইও ভালো থাকিস। ফোন কেটে দিলাম। এখন আমার আগের থেকে অনেক ভালো লাগছে। দাঁড়িয়ে না থেকে অসময় ঢুকে দেখি সবকিছু দামি। ফ্রেশে বাইরে এসে দেখি কাজের লোক। স্যার, আপনাকে নিচে খাবার ডাকতেছে। স্যার না, আমার নাম ধরে ডাকলে খুশি হব। আর আপনি আমার থেকে বয়সে বড়। কিন্তু আর কথা বলতে না দিয়ে বললাম, কোনো কিন্তু না, আপনি যান, আমি আসছি। বলার পরও উনি চলে গেলেন। আমি এখন পড়ে গেলাম বিপদে। আমার তো আর জামা কাপড় নেই। বিছানায় তাকিয়ে দেখি আমার জন্য জামা কাপড় রেখে গিয়েছে। তারপর একটা জামা আর একটা প্যান্ট পরে নিচে চলে আসলাম। এসে দেখি আঙ্কেল আমার জন্য অপেক্ষা করছে। আমি একটা চেয়ার টেনে বসলাম। আঙ্কেল, আমি এখন কি করব? আগে তুমি পুরোপুরি সুস্থ হয়ে নাও, তারপর আমাদের ব্যবসা দেখাশোনা করবে। আমার তো জানো কোনো ছেলে মেয়ে নেই, আমি তোমাকে নিজের ছেলে মনে করি। আমি জানি তুমি আমার কোনো ক্ষতি চাইবে না। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনার কথার মান রাখতে পারি। আমার দোয়া সবসময় তোমার জন্য আছে। তারপর খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে বাসার বাইরে আসলাম। আসার পর একটা গার্ড এসে বলল, স্যার কোথায় যাবেন? একটু বাইরে ঘুরতে যাব। আপনার সাথে স্যার থাকতে বলেছে, তাই আমরা আপনার সাথে যেতে চাই। আপনি গাড়িতে উঠুন, আপনাকে পুরো সিটি ঘুরিয়ে নিয়ে আসি। ঠিক আছে চলো। আমি গাড়িতে উঠলাম। আমার পিছনের সামনে 2টি করে 4টি গাড়ি। পুরো কানাডা শহর ঘুরে দেখে বাসায় চলে আসলাম। ভিতরে ঢোকার আগে কার্ডে টাচ করে ভিতরে ঢুকলাম, কারণ খাওয়ার টাইম আঙ্কেল কার্ডটা দিয়েছিল। কানাডা শহর কেমন দেখলে? অনেক সুন্দর আঙ্কেল, কিন্তু আমার সাথে গার্ডের কি প্রয়োজন? তোমার পিছনে অনেক শত্রু, তাই তোমার সেফটির জন্য গার্ড দিয়েছি। ও, দেখতে দেখতে 5 বছর শেষ হয়ে গেল। এখন আমি আঙ্কেলের সাথে তার ব্যবসা দেখি। আঙ্কেল আমাকে নিজের ছেলের পরিচয় দিয়েছে। অবশ্যই সবাই আমাকে অনেক ভালো জানে। এখন আমাদের অনেক বড় কোম্পানি হয়ে গেছে। রাতে খাবার খেয়ে শুয়ে আছি, মা বাবার কথা মনে পড়লো। তাদের সামনাসামনি দেখতে মন চায়। এমনি মোবাইলে কথা বলা ভালো লাগে না, তাই ভাবছি কালকে দেশে যাব। সকালে নাস্তা টেবিলে বসে আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমি দেশে যেতে চাই। কি সত্যি বলছো? আঙ্কেল, বাবা আমাকে দেখতে মন চাইছে। তোমাকে আগে অনেকবার বলেছি মা বাবার সাথে দেখা করে আসতে, তুমি তো যাওনি। আঙ্কেল, আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যাইনি। এখন আমার সবকিছু আছে। এখন আমি সব এমপি মন্ত্রী হাতে রাখি। আর আমি দেশে যাব, দেশে গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য, দেশের জন্য কিছু করতে। তুমি পারবে। তুমি এখন তোমার জায়গা মতো এসে গেছো। যার নাম শুনলে বড় বড় মানুষ বসা থেকে উঠিয়ে যায়। রায়হান শিকদারের ছেলে রাসেল শিকদার। ওকে আঙ্কেল, আমি বিকালে ফ্লাইটে রওনা দিতে চাই। ঠিক আছে। আর বাংলাদেশে আমার যে কোম্পানি আছে ওগুলো সব তোমার নামে লিখে দিছি।
বাংলাদেশে আমার যা কিছু আছে একজন মন্ত্রীরও তা নেই। আজ থেকে সবকিছু তোমার, তুমি এবার নিজের মতো চালাবে। ঠিক আছে আঙ্কেল, আমি এখন একটু শপিং মলে যাব, বাবা আমার জন্য কিছু কেনাকাটা করার জন্য। ঠিক আছে, যাও। তারপর নিজের গাড়ি নিয়ে শপিং মলে চলে আসলাম। আমি এখন গাড়ি চালাতে পারি, আর আমার সাথে 2টা গার্ড আছে। মার্কেট করে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। সবকিছু গুছিয়ে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। 30 মিনিট পর এয়ারপোর্টে পৌঁছালাম। তারপর ভিতরে ঢুকে গেলাম। আমার সাথে 2টা গার্ড আসলো। আমাদের নিজস্ব বিমানে উঠে গেলাম। সন্ধ্যা 6টায় বিমান আকাশে উড়াল দিল। বিমান বাংলাদেশে রাত 12টায় ল্যান্ড করলো। বিমান থেকে নেমে দেখি 15 থেকে 20টি গাড়ি দাঁড়িয়ে আছে। আমার সাথে 2টা গার্ড সহ নামলো। তারপর একটা গার্ড দরজা খুলে দিল। আমি ভিতরে গিয়ে বসলাম। আজ 5 বছর পর নিজের দেশে আসলাম। অনেক পাল্টে গিয়েছে সবকিছু। বাবা মা জানে না আমি যে দেশে আসছি, তাদের সারপ্রাইজ দিবে বলে বলিনি। হঠাৎ করে রাস্তার পাশে ছবির দিকে চোখ পড়তে অবাক হয়ে গেলাম। ঠিকই ধরেছেন, এটা আর কারো ছবি না, সাদিয়ার, আমার এক্স মন্ত্রী নির্বাচন করবে। 5 বছর আগে চেনা মুখ আবার দেখতে পেলাম। এই 5 বছরে আমি ভুলেই গিয়েছি সাদিয়ার কথা। বাবা মা এখন আমার নতুন ফ্ল্যাটে থাকে। 1 ঘন্টা পরে বাসায় পৌঁছে গেলাম। আমি ভিতরে গিয়ে কলিং বেলে চাপ দিলাম। বুয়া এসে দরজা খুলে দিল। রাত প্রায় 1টা বেজে গিয়েছে। আমি ভিতরে ঢুকে আব্বু আম্মুর রুমে টোকা দিলাম। আব্বু আম্মু ঘুম থেকে দরজা খুলে দিল। আমাকে দেখে জোরে জোরে কান্না করে দিল, কারণ বাবা মা আমাকে ভিডিও কলে দেখেছে। এই কারণে চিনতে কষ্ট হয়নি। আম্মু কান্না করো না। তুই কেমন আছিস? আর আমাদের বললি না কেন তুই দেশে আসবি? তোমাদের সারপ্রাইজ দিব বলে বলিনি। এত বছর পরে এসে এভাবে সারপ্রাইজ দিবি? আগে বলো আব্বু কোথায়? ঠিক তোর আব্বু শুয়ে আছে। আছে, আব্বুর সাথে সকালে দেখা করব। তুই ফ্রেশ হয়ে আয়, তোকে খাবার দিচ্ছি। ঠিক আছে আম্মু বলে একটা রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। দেখি আম্মু খাবার নিয়ে বসে আছে। তুই বস, আমি নিজের হাতে তোকে খাইয়ে দেব। ঠিক আছে দাও। আম্মু আমাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। দেখি আম্মুর চোখে পানি। তুমি কান্না করছো কেন? হঠাৎ চোখে পানি চলে আসলো। আম্মু আর কান্না করো না, এখন থেকে আমি আর কোথাও যাব না। আম্মু আমাকে খাইয়ে দেওয়ার পর আমি রুমে চলে আসলাম। কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। আপনারা হয়তো ভাবছেন দেশের এত বড় একজন ব্যক্তি হয়ে কেন মিডিয়া আসলেন না। আসলে আমি আঙ্কেলকে বলেছিলাম কাউকে না জানাতে। আমি দেখতে চাই আমাদের কোম্পানিগুলো কিভাবে চালাচ্ছে আর দেশের মানুষ কিভাবে আছে। এই কারণে বলিনি। আমাকে দেশের মানুষ এখনো দেখেনি। সময় হলে সবাইকে পরিচয় দিব। সকালে ঘুম থেকে উঠে দেখি আব্বু আমার রুমে এসে বসে আছে। আমাকে দেখে জোরে ধরে কান্না করে দিল। আমিও কেঁদে দিলাম। এত বছর আমাদের ভুলে কিভাবে থাকলি? আব্বু কান্না করো না, এখন থেকে তোমাদের সাথেই থাকবো, তোমাদের ছেড়ে কোথাও যাব না। আরো কিছুক্ষণ কথা বলে আব্বু চলে গেল রুম থেকে। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিচে চলে আসলাম। তা এখন কি করবি? আগে তোমাদের কিছুদিন সময় দিব, তারপর অফিসে যাব। নাস্তা করে বাসার বাইরে আসলাম। গার্ড এসে গাড়ির দরজা খুলে দিল। তোমাদের সাথে যেতে হবে না। আর একটা কথা শোনো, আমি যে বাংলাদেশে এসেছি এটা যেন কেউ না জানতে পারে। ঠিক আছে স্যার, কিন্তু আপনাকে একা ছাড়া কি ঠিক হবে? আমাকে নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আর তোমরা আমাকে স্যার বলে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো? আমার নাম ধরে ডাকবে আর তুমি করে বলবে। তোমার মতো মানুষ হয় না। দোয়া করি আল্লাহ যেন তোমার মতো ছেলে প্রতিটা ঘরে দেয়। ওকে, তাহলে আমি এখন আসি। আমি আর কোনো কথা না বলে গাড়ি নিয়ে বাইরে চলে আসলাম। হঠাৎ দেখি সাদিয়া সবার কাছে সাহায্য চাচ্ছে আর সবাইকে বলছে তাকে যেন ভোট দিয়ে জয়যুক্ত করে। সে সবার পাশেই দাঁড়াতে চায়। আমি মনে মনে বললাম, যে মেয়ে টাকার জন্য সবকিছু করতে পারে সে আবার গরিব দুঃখীর পাশে কিভাবে দাঁড়াবে? আর বাবা গরিবের হক মেরে খেয়েছে, এখন তার মেয়ে দাঁড়িয়েছে। সাদিয়া আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। আর কি সব জামা কাপড় পরে ভোট চাইতে আসছে। তার বা মন্ত্রীগিরি করে যে টাকার পাহাড় বানিয়েছে, এখন সে টাকা দিয়ে মেয়েকে দাঁড় করিয়েছে। হঠাৎ একটা পিচ্চি মেয়ে গাড়ি একটা গ্লাসে টোকা দিল। আমি গ্লাস নামানোর পর মেয়েটি বলল, স্যার কয়টা টাকা দেন না, আজ 2 দিন ধরে কিচ্ছু খাইনি। তোমার কি কেউ নেই? তুমি ভিক্ষা করছো কেন? না স্যার, দুনিয়া আপন বলতে কেউ নেই। মা বাবা অনেক আগেই মারা গেছে। রাস্তায় ভিক্ষা করে চলি, রাস্তায় ঘুমাই। আজ 2 দিন ধরে 1 টাকাও পাই নাই। স্যার দেন না কিছু টাকা। মেয়েটার কথা শুনে চোখ দিয়ে পানি পড়ে গেল। এতটুকু একটা বাচ্চা মেয়েকে রেখে বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে। সব আল্লাহর হুকুম। তোমাকে যদি আমার সাথে নিয়ে যাই, তুমি কি যাবে আমার সাথে? আমাকে কোথায় নিয়ে যাবেন স্যার? কেন, আমার বাসায়। তাহলে যাব স্যার। আমাকে স্যার বলবো না, আজ থেকে আমাকে ভাইয়া বলে ডাকবে। ঠিক আছে ভাইয়া। ওকে, এখন গাড়িতে ওঠো। মেয়েটা গাড়িতে উঠে বসলো। তোমার নাম কি? আমার নাম তিথি। রাস্তার লোকেরা বুড়ি বলে ডাকে। ওকে, এখন তোমাকে আমি বুড়ি বলে ডাকবো, কেমন? তারপর তিথিকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম।
তাকে পেট ভরে খাবার খেয়ে বাসায় নিয়ে আসলাম। কলিং বেলে চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, মেয়েটা কে রে? আম্মু, ওর বাবা মা কেউ নেই, তাই ওকে বাসায় নিয়ে আসলাম। আজ থেকে ওই বাসায় থাকবে। তোমার কি কোনো সমস্যা হবে আম্মু? কে বলেছে ওর কেউ নেই? আজ থেকে আমি ওর মা। আর সমস্যা হবে কেন? আর সময় কাটানোর জন্য তো আমি একটা মেয়ে পেয়েছি। ঠিক আছে, তাহলে তুমি ওকে সাথে করে নিয়ে যাও। আমি রুমে চলে গেলাম। এই বলে আমি নিজের রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেতে চলে গেলাম। দেখি আম্মু তিথিকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। কি বুড়ি, বাসায় এসে আমার মাকেই নিজের করে নিল। আমার মা না, এখন থেকে শুধু আমার মা। তোকে বাসায় আনায় আমার ভুল হয়েছে। খবরদার আমার মাকে কিছু বলবি না। ঠিক আছে, কিছু বলবো না। এখন তাহলে আমাকে খাইয়ে দিবে। আমি তোমাকে খাইয়ে দিব ভাইয়া। সত্যি বোন আমার, তুই আমাকে খাইয়ে দিবি? দিব। তারপর তিথি আমাকে ছোট ছোট লোকমা করে খাইয়ে দিল। আমাদের ভাই বোনের ভালোবাসা দেখে আম্মুর চোখে পানি চলে এসেছে। তিথি আম্মুর চোখের পানি মুছে দিল। আমাদের বাসায় একটা সুন্দর পরিবেশ চলে এসেছে। তো যাই হোক, খাবার শেষ করে রুমে চলে আসলাম। আপনারা হয়তো ভাবছেন আমার বাবা কোথায়। বাবা আমাদের গ্রামের বাড়ি গিয়েছে সকালে দাদা দাদির কবর জিয়ারত করতে। দেখতে দেখতে নির্বাচন শেষ হয়ে গেল। সাদিয়া এবার মন্ত্রী হয়েছে। আমি এখন তার সামনে যাইনি, এবার শুধু দেখবো মন্ত্রী হয়ে কি করে। নির্বাচনের আগে তো মানুষদের দুয়ারে দুয়ারে গিয়েছে। একদিন বাসায় যেতেছিলাম, হঠাৎ সব গাড়ি আটকে দিল রাস্তায়। একজন লোককে জিজ্ঞেস করলাম, ভাই সব গাড়ি আটকে দিলেন কেন? লোকটি বলল মন্ত্রীর গাড়ি আসবে, তাই সব রাস্তা ব্লক করে দিয়েছে। পাশে তাকিয়ে দেখি একটা অ্যাম্বুলেন্স। ভিতরের দিকে তাকিয়ে দেখি অনেক ভয়াবহ অবস্থা অ্যাম্বুলেন্সের। বেশি দেরি করলে রোগী মারাও যেতে পারে। তাই আমি বসে না থেকে সামনে চলে গেলাম। যাওয়ার আগে একজনকে ফোন দিয়ে বের হয়ে আসলাম। আমি সব গাড়িগুলোকে যেতে বললাম। একজন ওসি এসে আমার কলার ধরে বলল, তুই কে রে? তুই দেখিস না মন্ত্রীর গাড়ি আসছে? উনি কিছুক্ষণ দাঁড়িয়ে যেতে পারবে। এখানে একজন রোগী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আগে তাকিয়ে যেতে দিন। মরে যাক, আর কত বড় সাহস তুই মন্ত্রীর গাড়ি দাঁড় করিয়ে রাখবি? আপনি আমাকে মারলেন? আপনার কাজে জয়েন করার সময় কি বলেছিলেন? দেশের মানুষের সাথে সবসময় থাকবেন। এখন কি আপনার দেশের মানুষের প্রতি দয়া মায়া নেই? তোর এত কথা শোনার টাইম নেই, এখন মন্ত্রীর গাড়ি চলে আসবে। আগে অ্যাম্বুলেন্স যাবে, তারপর আপনার মন্ত্রীর গাড়ি যাবে। তুই কে রে? আমি তোর কথা শুনবো? হঠাৎ ওসির ফোন বেজে উঠলো। কথায় বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। সাথে সাথে আমার পা জড়িয়ে ধরে বলল, স্যার আমার ভুল হয়ে গেছে, প্লিজ স্যার আমার চাকরিটা নিবেন না। তোমাদের মতো জানোয়ারের জন্য মানুষ ঠিকভাবে চলাফেরা করতে পারে না। তুই মানুষকে মানুষ মনে করিস না, তোর পুলিশের চাকরির যোগ্যতা নেই বলে অ্যাম্বুলেন্সটাকে পাঠিয়ে দিলাম। এর ভিতরে মন্ত্রীর গাড়ি এসে দাঁড়িয়ে আছে। আমি অ্যাম্বুলেন্সটাকে পার করে দিয়ে নিজের গাড়ি নিয়ে চলে আসলাম। আর ওইদিকে সাদিয়া গাড়ি থেকে নেমে ওসির সামনে গিয়ে দাঁড়ালো। তোর এত বড় সাহস, তুই আমার গাড়ি দাঁড় করিয়ে মানুষের গাড়ি পার করেছিস? ম্যাডাম আমি চারপাশে রাস্তা ব্লক করে দিছি, হঠাৎ একটা লোক এসে সবগুলো গাড়িকে পার করে দিল। সাধারণ একটা লোক এসে এত বড় সাহস কোথা থেকে পায়? তুই আটকালি না? আমি তো আটকেছি, কিন্তু হঠাৎ ওপর থেকে ফোন দিয়ে বলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কে লোক যার কারণে ওপর থেকে ফোন আসলো? আমি জানি না ম্যাডাম, এখন আমি কি করে বউ বাচ্চা চালাবো? সমস্যা নেই, তুই আমাদের বাসায় কাজে লেগে যাস। আর এদিকে আমি বাসায় চলে আসলাম। রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ বইটা এসে আমাকে জড়িয়ে ধরলো। কিরে বুড়ি, তুই আমার রুমে কেন আসলি? আমার চকলেট শেষ হয়ে গেছে। ও তাই? তুই কোনো চিন্তা করিস না, রাতের মধ্যে আমার বুড়ি চকলেট চলে আসবে। আর লক্ষ্মী ভাইয়া। একজন গার্ডকে ফোন দিয়ে বললাম 1 কার্টন চকলেট নিয়ে আসার জন্য। আপনারা হয়তো ভাবছেন রাস্তায় আমি কাকে ফোন দিলাম। তাহলে শুনুন, আমি রাস্তায় সিএম সাহেবকে ফোন দিই। আমি বাংলাদেশে আসার আগে আঙ্কেলের সাথে দেখা করতে যাই। তখন আঙ্কেল আমাকে তার ছেলে পরিচয় করিয়ে দেয়। তখন সিএম তার পার্সোনাল নাম্বার আমাকে দিয়ে যায়। দেখতে দেখতে 2 মাস চলে গেল। সাদিয়া 2 মাসে দেশকে নিচে নামিয়ে নিয়ে এসেছে। গরিবদের হক মেরে খায়। বাইরে থেকে গরিবদের জন্য কিছু আসলে সবটুকু বুঝিয়ে দেয় না। 2 ভাগের 1 ভাগ দেয় এমপিদের, আর এমপিরা আর 2 ভাগ করে 1 ভাগ দেয় চেয়ারম্যানকে। এভাবে চলতে থাকে দেশ। মনে করছি কিছুদিন রেস্ট নেব, তার নেওয়া হলো না। কালকে আমার একটা কোম্পানি লোক নিবে, আমি একজন কর্মচারী হয়ে যাব। দেখি কিভাবে তারা আমার অফিস দেখাশোনা করে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুরনো একটা জামা পরে নিচে আসলাম। কি রে, এটা তুই কি জামা পরেছিস? আম্মু আজকে আমার একটা কোম্পানিতে লোক নিবে, তো আমি দেখবো কিভাবে নেয়। এ কারণে আমি একজন কর্মচারী হয়ে যাই। ঠিক আছে, সাবধানে যাস। তো কিভাবে যাবি? আব্বু একটা রিক্সা নিয়ে যাব। গাড়ি নিয়ে গেলে কি হয়?
গাড়ি নিয়ে গেলে বুঝে ফেলবে। জানি না বাবা, তোর মাথায় কখন কি আসে। হ্যাঁ, তোমার আর জানা লাগবে না, আমি এখন আসি বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। গার্ডরা আমাকে দেখে বলে, তুমি এটা কি গায়ে দিছো? এখন কথা বলার সময় নেই, কাজ শেষ করে এসে বলবো। আমি এক জায়গায় যাব। ঠিক আছে, যাও। আমি বাসা থেকে বেরিয়ে কিছু দূর হেঁটে গিয়ে একটা রিক্সা নিলাম, তারপর ঠিকানা বলে দিলাম। 30 মিনিট পর পৌঁছে গেল। আমি ভাড়া দিয়ে অফিসের ভিতরে ঢুকলাম। দেখি অনেক মানুষ বসে আছে ওয়েটিং রুমে, এক একজন করে সবাইকে ডাকছে। আমি গতকাল নাম দিয়ে গিয়েছি। দেখি কিছু লোক বেরিয়ে যাচ্ছে আর কিছু লোক বসে আছে। সবার শেষে আমার ডাক পড়লো। ভিতরে অনুমতি নিয়ে ঢুকলাম। দেখি ম্যানেজার চেয়ারে বসে আছে। আমি আমার সব কাগজপত্র দিলাম। সবকিছু দেখে বলল, সবকিছু ঠিক আছে, কিন্তু সমস্যা একটা, এত বড় কোম্পানিতে চাকরি করতে হলে আমাকে তো কিছু দিতে হবে। স্যার, আমার তো সবকিছু ঠিক আছে, তাহলে আমি টাকা কেন দেব? টাকা দিতে পারলে চাকরি হবে, না দিতে পারলে আমার হাতে সময় নেই। স্যার, কত দিতে হবে? বেশি না, 5 লাখ দিলে হবে। স্যার, এভাবে কয়জনের কাছ থেকে টাকা নিয়েছেন? সবার কাছ থেকে নিয়েছি। তুমিও দিলে তোর চাকরি হবে, না দিতে পারলে চলে যেতে পারো। এই কোম্পানিতে যত লোক চাকরি করেছে অল্প দিনে বড়লোক হয়ে যায়। কেমন করে স্যার? তুই সেটা কাজ করলেই বুঝতে পারবি। আচ্ছা, এবার বলেন, আপনার চাকরি কি বাঁচবে? আমার চাকরিকে বাঁচানো মানে তোর চাকরি শেষ, তোকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। তার আগে মানুষের কাছ থেকে যত টাকা নিলি সব বাহির কর। আমার চাকরি কে বাঁচাবে? কে তুই? আর তুই আমাকে চাকরি থেকে বরখাস্ত করার কে? এখনো চিনতে পারোস নাই? আমি হলাম এমডি রাসেল শিকদার, এই কোম্পানির বর্তমান ওনার। ম্যানেজার সাথে সাথে আমার পা জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম কাজ জীবনেও করবো না। প্লিজ আমার চাকরিটা নেবেন না। তোদের মতো খারাপ মানুষের চাকরি রাখলে কোম্পানির বদনাম হবে। তুই এখন অফিস থেকে বেরিয়ে যা। আর কোনো কথা না বলে ম্যানেজার বেরিয়ে গেল। তারপর আমি সবার ইন্টারভিউ নিয়ে বাসায় চলে আসলাম। কিছু লোক টাকা দিবে বলেছে, তাদের চাকরি দিই নাই। যারা টাকা দিতে পারবে না তাদের চাকরি দিয়েছি। জীবনটাকে একটু সহজ করে নিন, কিছু মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন, কিছু মানুষকে ক্ষমা করে দিন। ভেবেছিলাম আমি খুব একা, কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহকে পেয়েছি। বাসায় এসে কলিং বেলে চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, তোর চেহারা এরকম লাগছে কেন? আর বলো না আম্মু, এতটা খারাপ মানুষ হতে পারে আমার জীবনে জানা ছিল। কেন, কি হয়েছে? কি আর হবে, আমার কোম্পানির ম্যানেজার যতগুলো লোক নিয়েছে সবার থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে। বেটাকে এমন শিক্ষা দিচ্ছি, চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছি একেবারে। ঠিক কাজ করেছিস। এদের কারণের জন্য গরিব মেধাবী মানুষেরা কোথাও চাকরি পায় না, টাকার জন্য। ঠিক বলেছো আম্মু। আমি রুমে গেলাম, তুমি খাবার রেডি করো। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয় আর তোর বুড়িকে সাথে করে নিয়ে আসবি। তোর রুমে বসে মোবাইল টিপতেছে। ওকে আম্মু বলে নিজের রুমে চলে আসলাম। এসে দেখি বুড়ি শুয়ে শুয়ে আম্মুর মোবাইল টিপছে। কি রে বুড়ি, কি করিস? ভাইয়া, তুমি আসছো? তোমার জন্য অপেক্ষা করতে লাগলাম। ঠিক আছে বুড়ি, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর দুজনে একসাথে খাবার খেতে যাব। ওকে ভাইয়া। আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দুজন মিলে খাবার খেতে গেলাম। শুনলাম ম্যানেজার অনেক খারাপ, তা নতুন ম্যানেজার নিয়েছিস? না, আমার এক বন্ধুর মেয়ে আছে, অনেক মেধাবী, কাজ কামে পারফেক্ট, তাকেই নিতে পারিস। মেয়ে মানুষ কি পারবে ম্যানেজারের দায়িত্ব পালন করতে? পারবে। সে আগে একটা অফিসে ম্যানেজারের দায়িত্ব পালন করত, কিন্তু তার বস মারা যাওয়ার পর অফিসটা অন্য লোকে নিয়ে যায়। তারপর এখনো কোনো চাকরি করে না। তুই তার সাথে কথা বলে দেখতে পারিস। ঠিক আছে, কালকে তাকে আমাদের বাসায় নিয়ে এসো, আমি তার সাথে কথা বলবো। খাবার খেয়ে রুমে চলে আসলাম। কোন রকম আজকের দিনটা পার করলাম। সকালে হঠাৎ তিথি এসে ডাকলো, ভাইয়া উঠো, তোমার সাথে কারা যেন দেখা করতে এসেছে। কি আসলো? আমি চিনি না, ওই লোকটার সাথে অনেকগুলো লোক আর গাড়ি নিয়ে এসেছে। ঠিক আছে তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে ভাইয়া। আমি বসে নাকি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে নিচে এসে অবাক হয়ে গেলাম। উনি আর কেউ নয়, স্বয়ং সিএম আমার বাসায় এসেছে। কেমন আছেন স্যার? আমি অনেক ভালো আছি। তুমি বাংলাদেশে আসলে আমাকে একটাবার বললে না কেন? আসলে স্যার আমি কাউকে জানি আসিনি। তুমি কি জানো তুমি দেশে আসছো? মিডিয়া সহ পুরো দেশের সবাই জেনে গেছে, কিন্তু একটা সমস্যা, এখনো কেউ তোমাকে দেখে নাই। এর কারণে তোমার কাছে আসতে পারছে না। স্যার সময় হলে আমি সবার সামনে যাব। হঠাৎ দেখি সাদে একার সাথে ফোনে কথা বলতে বলতে আবার ভিতরে ঢুকছে, আর আমাকে দেখে ফোনটা কেটে দিয়ে সামনে এসে বলল, তুই এখানে? আমার তো একই প্রশ্ন, আপনি এখানে? আমি এখানে আসছি বাংলাদেশের একজন সুনামধন্য ব্যক্তির সাথে দেখা করতে, তোর মতো ছোট লোকের সাথে না। তুই এখানে কি করছিস? ওহ, বুঝেছি, এই বাড়িতে চাকর হিসেবে কাজ করছিস। সাদিয়া তুমি?
জি ম্যাডাম, আমি এই বাড়িতে চাকরের কাজ করি। তোদের মতো ছোট লোকের এটা ছাড়া অন্য চাকরি নাই কপালে। ঠিক বলেছেন ম্যাডাম। তা মন্ত্রী ম্যাডাম, আপনার ওই সুনামধন্য ব্যক্তিটা কোথায়? স্যার রাসেল শিকদার কোথায়? ওনার সাথে এখনো দেখা হয় নাই। আমি তোমার মতো একজন মন্ত্রীর ব্যবহার দেখে অবাক হয়ে গেলাম। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কাকে কি বলছো? কেন স্যার? একটা ছোট লোকের সাথে কথা বলছি। ও ছোট লোক না, ও হচ্ছে সেই ব্যক্তি যার সাথে দেখা করতে বড় বড় এমপি মন্ত্রী লাইনে দাঁড়িয়ে থাকে, এমডি রাসেল শিকদার। কি বলছেন স্যার? ও রাসেল শিকদার? ওই হচ্ছে রাসেল শিকদার। এখন দেখো তোমার মন্ত্রী থাকে কিনা, ওর সাথে যদি ক্ষমা চেয়ে আসতে পারো তাহলে তোমার মন্ত্রী থাকবে। ও যদি ক্ষমা না করে তাহলে তোমাকে মন্ত্রী পদে রাখা যাবে না। সরি রাসেল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। প্রথম কথা হলো আমার নাম ধরে ডাকা যাবে না, স্যার বলে ডাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে তোমার ব্যবহার ঠিক করতে হবে, গরিবের হক ঠিকভাবে বুঝিয়ে দিতে হবে, সবসময় মানুষের পাশে দাঁড়াতে হবে, কারোর সাথে খারাপ ব্যবহার মোটেও করা যাবে না। ঠিক আছে স্যার, আমি আপনার সব কথা মানব। আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন। ঠিক আছে, তোমাকে একটা সুযোগ দেওয়া হলো। আর একটা কথা মনে রাখবে, গরিবকে কখনো ছোট করে দেখবে না। তাদের ভোটে তুমি মন্ত্রীপদ পেয়েছো, সো বি কেয়ারফুল। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন আসি। তুমি এখন যেতে পারো। সাদিয়ার কোনো কথা না বলে মাথা নিচে করে বাসা থেকে বেরিয়ে গেল। দেখ, মেয়েটাকে নিয়ে এসেছি। আমি মেয়েটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আরে রিয়া, তুই কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আর এটা কার বাসা? আমি ভালো আছি। আর তুই যার সাথে কথা বলছিস, এটা তার বাসা। তার মানে তুই রাসেল শিকদার? তুই তো পুরো দেশে একজন নামকরা ব্যক্তি। আমি রাসেল শিকদার। এর বল, তোর বাসা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। কি রে, তোরা দুজনকে চিনিস? আব্বু মনে হচ্ছে আমার কলেজের বেস্ট ফ্রেন্ড। কলেজ জীবন ছাড়ার পর আর যোগাযোগ হয়নি। তাহলে তো ভালো, আর কোনো সমস্যাই নেই। আব্বু আজ থেকে আমার কোম্পানির ম্যানেজার। ঠিক আছে, তাহলে এখন আমি যাই। এখন কোথায় যাওয়া হচ্ছে না তোর? অনেক বছর পর পেয়েছি, আজকে জমে আড্ডা দিব। ওকে, ঠিক আছে। তারপর রিয়ার সাথে আড্ডা দিলাম। রিয়া দুপুরে খাবার খেয়ে বাসায় চলে গিয়েছে। আর যার টাইমে তাকে একটা নিউ কার্ড দিলাম অফিসে আসা যাওয়া করার জন্য। পরদিন সকালে হঠাৎ কে যেন পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। চোখ করে যাকে দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ঠিকই ধরেছেন, এটা কেউ নয়, সাদিয়া। আমি পা ছেড়ে বললাম, আপনি আমার বাসায় কেন, আর আমার পা জড়িয়ে ধরলেন কেন? প্লিজ রাসেল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসা বুঝতে পারি নাই। আমাকে আরেকটি বার সুযোগ দাও। কথা দিচ্ছি, কখনো তোমাকে ছেড়ে যাব না। এখন কেন আমার কাছে এসেছেন? ও বুঝেছি, এখন আমার টাকা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবকিছু আছে, এ কারণে আবার ভালোবাসা দেখাচ্ছেন। আমি তোমার কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। কিন্তু আমি তো আপনাকে চাই না। আপনার স্ট্যাটাস দেখেন আর আমার স্ট্যাটাস দেখেন, আমার সাথে আপনার যায় না। আপনি আপনার লেভেলের কাউকে জীবন সঙ্গী করে নেন। আমি অন্য কাউকে চাই না, আমি শুধু তোমাকে চাই। তখন কি বলেছিলাম যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? বলেছিলাম না তুমি আমার কাছে আবার ফিরে আসবে, তখন আমি তোমাকে মেনে নিব না। কথাটা কি মনে আছে? আমি ভুল করেছি, তুমি আমাকে যে শাস্তি দিবে দাও, তারপরও আমাকে আবার আপন করে নাও। স্যার, আপনার মতো মেয়েকে আমি কখনোই মেনে নিব না। আপনি তো আমাকে টাকার জন্য ছেড়ে চলে গেছিলেন, তাহলে কি পরে কোনো টাকাওয়ালা ছেলে পাননি? আমি ভেবে দেখছি, টাকা থাকলে ভালোবাসা হয় না, টাকা ছাড়াও ভালোবাসা হয়। আমি টাকার পিছনে অন্ধ ছিলাম, তাই তোমাকে ছেড়ে দিয়েছি। এখন টাকার প্রতি আমার কোনো আকর্ষণ নেই, আমাকে তোমার হলেই হবে, আমি আর কিছু চাই না। স্যার, আপনি দেরি করে ফেলেছেন অনেক। আমি অন্য কাউকে ভালোবাসি, সেও আমাকে পাগলের মতোই ভালোবাসে। কিছুদিন পর আমরা বিয়ে করে নেব, তাই আপনাকে আপন করে নেওয়া অসম্ভব প্রায়। মানে কে মেয়েটা? আমি তার কাছে গিয়ে তোমাকে ভিক্ষা চাইবো, তবুও একবার বলো মেয়েটাকে। মেয়েটার নাম রিয়া, আমার বাবার বন্ধুর মেয়ে। তুমি কোন রিয়ার কথা বলছো? তোমার কলেজ ফ্রেন্ড রিয়ার কথা বলছো? আমি তার কথাই বলছি, যাকে তুমি দুই চোখে দেখতে পারতে না। আমাকে একটা সুযোগ দেওয়া যায় না? একটা সুযোগ দেওয়া যায়, সেটা হলো তোমাকে আমি 1 মাস সময় দিচ্ছি। এই 1 মাসে যদি তুমি আমার মনের মতো হতে পারো, তাহলে তোমাকে আপন করে নেব। তোমার সময় শুরু হচ্ছে কাল থেকে। ঠিক আছে, আমি 1 মাসের ভিতরে তোমার মন জয় করব। আমি আর বসে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। আমাকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিল। নিজের কেবিনে গিয়ে বসলাম, তারপর কোম্পানির সব ফাইল দেখতে লাগলাম। সবকিছু ঠিক করে রিয়াকে বললাম আমার কেবিনে আসতে। আসতে পারি স্যার? ওই হার আরবি, কে স্যার তোর? আর আগে যে ভেবেছিলাম অবশ্যই এভাবে থাকবি। আমার কেবিনে আসতে কোনো অনুমতি নেওয়া লাগবে না।
ওকে ঠিক আছে, এবার বল কেন ডেকেছিলি? লাঞ্চের টাইম তো হয়ে গিয়েছে, চল বাইরে কোথাও গিয়ে লাঞ্চ করে আসি। ঠিক আছে চল। তারপর দুজনে বাইরে চলে আসলাম, গাড়িতে উঠলাম। আমি গাড়ি চালাচ্ছি আর রিয়া পাশের সিটে বসে আছে। কে দুলাভাইয়ের সাথে পরিচয় করে দিবি? না এখনো মনের মতো কাউকে পাই নাই। কি বলিস, তুই এখনো পাসনি? না, তবে একটা ছেলেকে অনেক ভালো লাগে। ছেলেটার কথাবার্তা চলাফেরা আমার কাছে অনেক ভালো লাগে। তার ছেলেটা কে? ওর নাম রাফি। আমি আগে যে অফিসে কাজ করছিলাম ওই অফিসের বসের বন্ধু। তা এখন সে কোথায় থাকে, কি করে? এখন সে নিজে একটা ব্যবসা খুলছে, এখন ওইটাই সামলায়। ওকে তোকে ভালোবাসি কথা বলেছে? না, এখনো বলে নাই, কিন্তু প্রতিদিন আমার বাসার সামনে দিয়ে ঘুরঘুর করে। তাহলে সে তোকে ভালোবাসে? তাহলে বলে না কেন? হয়তো ভয় পাচ্ছে। আমি কি বাঘ নাকি ভাল্লুক? আমাকে ভয় পাবার কি আছে? তাহলে আর ভালোবাসতে হবে না, এভাবে চিরকুমারই থাক। কথা বলতে বলতে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম। ভিতরে ঢুকে একজনকে দেখে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ঠিক সাদিয়া একটা ছেলের সাথে বসে খাবার খাচ্ছে। আমি সামনে গিয়ে বসলাম। বাবা, একজন মন্ত্রী দেশে কাজ রেখে রেস্টুরেন্টে বসে প্রেম করছে। রাসেল, তুমি আমাকে ফুল ভাবছো? নিজের চোখে যা দেখেছি তারপরে বলছেন ভুল ভাবছি। আবু, উনি কে? আর আপনি এভাবে একজন মন্ত্রীর সাথে কথা বলছেন কেন? রনি চুপ কর, উনি হচ্ছে বাংলাদেশের একজন সুনামধন্য ব্যক্তি, রাসেল শিকদার। সরি স্যার, আমি বুঝতে পারি নাই। আপনার নাম অনেক শুনেছি, কিন্তু কখনো দেখিনি। আজ দেখলাম। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, সমস্যা নেই। আর মন্ত্রী ম্যাডাম সরি। সরি বলার দরকার নেই, আমি কিছু মনে করি নাই। ওকে ঠিক আছে, ভালো থাকবেন, আমি আসি বলে এই রিয়াকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলাম। অন্য একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে অফিসে চলে আসলাম। রিয়াকে অফিসের সামনে নামিয়ে দিয়ে আরো কয়েকটা অফিসে চলে গেলাম। সবগুলো ঘুরে বাসায় চলে আসলাম। এভাবে দেখতে দেখতে 15 দিন চলে গিয়েছে। সাদিয়াকে বলছে আমার মন জয় করার জন্য, কিন্তু সে আমার মা বাবা আর বুড়ি মন জয় করে ফেলেছে। আমার দিকে ঠিকভাবে তাকায় না। আমি বাইরে চলে গেলে সে আমার রুম গুছিয়ে চলে যায়। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি সাদিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দেখতে একদম পরীর মতো লাগছে, কিন্তু না, তাকে এত সহজে মেনে নেওয়া যাবে না। আমি যতটুকু কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি তাকে পেতে হবে অবশ্যই। ঠাস করে বুকের উপর থেকে ফেলে দিলাম। সাদিয়া মাজায় হাত দিয়ে বসে রইল, চোখে পানি চলে এসেছে তার। অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। তোর সাহস কি করে হয় আমার বুকের উপর শুয়ে থাকার? আমি তোমাকে ভালোবাসি, তাই তো তোমার বুকে শুয়েছিলাম। আমি তো তোকে ভালোবাসি না। আমাকে কি আরেকটিবার সুযোগ দেওয়া যায় না? না, যায় না। যে মেয়ে টাকার জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছে তাকে আর ভালোবাসা যায় না। আমি তো বলছি আমি ভুল করেছি, আমি আর তোমাকে ছেড়ে কখনো যাব না। আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই এখন আমার রুম থেকে বেরিয়ে যা। সাদিয়া চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে গেল। এখন এসেছে ভালোবাসা দেখাতে, ছেড়ে যাওয়ার সময় মনে ছিল না? আমি আর বসে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। দেখি সাদিয়া সবাইকে নাস্তা দিচ্ছে। আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম। সাদিয়া মা, রাসেলকে নাস্তা দাও। আমার বাসায় কি কাজের লোকের অভাব পড়েছে? তুমি আমাকে নাস্তা দাও, অন্য কেউ দিলে আমি খাবো না। মেয়েটা আজকে নিজের হাতে নাস্তা বানিয়েছে, খেয়ে দেখ কেমন হয়েছে। আমি তো জানি মন্ত্রীরা দেশের জন্য কাজ করতে করতে খাওয়ার সময় পায় না। তারা নাস্তা বানানো শিখে কোথা থেকে? কেন, দেশের জন্য কাজ করলে কি নাস্তা বানাতে পারে না? আমি অফিসে গেলাম। নাস্তা করবি না? হাতে সময় নেই, বাহির করে নিব। ছেলেটা কখন যে কি করে বুঝি না। আন্টি, আমি বাসায় যাচ্ছি। কেন মা, তুমি তো নাস্তা করো নাই। না আন্টি, পরে একদিন করব। আজকে একটা শপিং মল উদ্ধার করতে হবে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে মা, আবার আসবে কিন্তু। ওকে আন্টি। বলে সাদিয়া বেরিয়ে গেল। আর এদিকে আমি একটা রেস্টুরেন্টে ঢুকে নাস্তা করে অফিসে চলে গেলাম। সবাই আমাকে দেখে দাঁড়িয়ে সালাম দিল। আমি তাদের বসতে বলে নিজের কেবিনে চলে আসলাম। টেবিলে দেখি ফাইল দুইটা, বসে ফাইলগুলো দেখতে লাগলাম। এভাবে দেখতে দেখতে আরো 15 দিন চলে গেল। এই 15 দিন সাদিয়া অনেকবার আমার কাছে এসে ক্ষমা চেয়েছে, কিন্তু আমি তাকে পাত্তা দিইনি। সকালে টেবিলে বসে নাস্তা করছিলাম, হঠাৎ আম্মু বলল, তোকে একটা কথা বলবো, রাখবি? রাখার মতো হলে অবশ্যই রাখবো। আমি বলছিলাম কি, তুই এবার একটা বিয়ে কর। তোমার কথা শেষ হয়েছে? আমরা আর বাঁচবো কয়দিন, মরার আগে তোর ছেলে মেয়ের মুখ দেখে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমরা মেয়ে দেখো। মেয়ে দেখতে হবে না, মেয়ে আমাদের পছন্দ আছে। তো মেয়েটাকে? মেয়েটা অনেক সুন্দর, ভদ্র, আমাদের অনেক খেয়াল রাখে। তুই না করিস না বাবা,
আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। তোমরা অন্য মেয়ে রেখো, তারপর আমি বিয়ে করব, কিন্তু এই মেয়েকে আমি ভুলেও বিয়ে করব না। আচ্ছা আমি বুঝি না, তুই সাদিয়াকে দেখতে পারিস না কেন? সেটা তোমাদের না জানলেও চলবে। আমি আর কোনো কথা না বলে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ দেখি সাদিয়া রাস্তার পাশে একটা বুড়ো চাচাকে গাড়িতে উঠালো, তারপর চাচাকে নিয়ে যেতে লাগলো। আমি তার গাড়ির পিছনে পিছনে যেতে লাগলাম। দেখি সাদিয়া একটা হাসপাতালের সামনে গাড়ি থামালো। একজন মন্ত্রীর এ ধরনের কাজ দেখে সব মিডিয়া চলে এসেছে। সাদিয়া মিডিয়ার সামনে কোনো কথা না বলে চাচাকে ভিতরে নিয়ে গেল। আমি গাড়িতে বসে না থেকে হাসপাতালের ভিতরে গেলাম। গিয়ে দেখি চাচাকে কেবিনের ভিতরে নিয়ে গেল। সাদিয়া আমাকে দেখে সামনে আসলো। তুমি এখানে? কারো কিছু হয়েছে? না, কারো কিছু হয়নি, কিন্তু চাচার কি হয়েছে? আপনি তাকে হাসপাতালে নিয়ে আসলেন দেখলাম। আসলে সকালে একটা সেতুর কাজ উদ্ধার করতে যেতে চেয়েছিলাম, কিন্তু রাস্তার পাশে দেখি চাচা পড়ে আছে, তাই গাড়ি থামিয়ে ওনাকে হাসপাতালে নিয়ে আসলাম। জানি না ওনার কি হয়েছে, ডাক্তার বাইরে হলে বলতে পারবো। আপনি তো দয়ালু হলেন কবে থেকে? আমি জীবনে অনেক ভুল করেছি, গরিবকে মানুষ বলে মনে করতাম না, কিন্তু তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো টাকা থাকলে সবকিছু হয় না। তাই এখন থেকে গরিব দুঃখীদের জন্য, দেশের জন্য কিছু একটা করতে চাই। খুব ভালো, দয়া করে আল্লাহ যেন আপনার আশা পূরণ করে। একটা কথা বলতে পারি? বলুন। আমাকে কি তুমি করে বলা যায় না? আপনি একজন মন্ত্রী, আপনাকে যদি তুমি করে বলি তাহলে মানুষ কি বলবে? তাদের কথা বাদ দাও প্লিজ, তুমি আমাকে আপনি করে না বলে তুমি করে বলো। আপনি ডাক্তার শুনতে ভালো লাগে না। চেষ্টা করবো। এখন আসি, আমার অফিসে যেতে হবে। তুমি কি এখনো দেশের মানুষের কাছে ধরা দিবে না? সবাই তোমাকে দেখার জন্য অপেক্ষায় আছে। সবাই আমাকে দেখছে, কিন্তু পরিচয় কেউ জানে না। আমি আমার সবগুলো কোম্পানিতে বলেছি আমার কথা যেন বাইরে না বলে। তাহলে তুমি ধরা দিচ্ছ না কেন? আমার একটা কাজ আছে, ওটা শেষ করে সবার সামনে যাব। ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি। এমনি অনেক দেরি হয়ে গেছে, আজকে একটা ক্লায়েন্ট আসবে। ওকে যাও। আমি আর কোনো কথা না বলে হাসপাতাল থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে সোজা অফিসে চলে গেলাম। নিজের কেবিনে গিয়ে বসলাম। রিয়াকে ফোন দিয়ে বললাম আমার কেবিনে আসতে। কিছুক্ষণ পর রিয়া কেবিনে এসে চেয়ারে বসলো। সবকিছু ঠিক করে রাখছিস? কিছু ঠিক করে রাখছি। হাতে বেশি সময় নেই, আর মাত্র 10 মিনিট বাকি আছে। ঠিক আছে, তুই মিটিং রুমে আয়, আমি ভিতরে গিয়ে সব রেডি করছি। ঠিক আছে, যা। রিয়া কেবিন থেকে বেরিয়ে চলে গেল। আমি কিছুক্ষণ পর মিটিং রুমে চলে গেলাম। সবাই আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আপনারা সবাই বসেন। সবাই বসে পড়ল। আপনারা হয়তো জেনে গিয়েছেন আমি এমনি রাসেল শিকদার। আমার কাজের ব্যাপারে হয়তো সবাই জানেন। আমার কাজ যদি খারাপ হতো তাহলে আমি এত উপরে যেতেই পারতাম না। সবাই আমার কথা শুনে তাদের কাছে ভালো লেগেছে, তাই তারা আমার সাথে ব্যবসা করতে রাজি হয়েছে। মিটিং শেষ করে নিজের কেবিনে চলে আসলাম। কিছুক্ষণ পর রিয়া আসলো। তুই তো অনেক সুন্দর করে কথা বলতে পারিস, সবাইকে কি সুন্দরভাবে বুঝিয়ে দিলি। কথা যদি বুঝিয়ে বলতে না পারতাম তাহলে এত উপরে কেমন করে উঠলাম। রিয়া আরো কিছু কথা বলে ওর কেবিনে চলে গেল। কিছুক্ষণ পর অফিস থেকে বাইরে চলে আসলাম। দেখি অফিসে না গেলে কোনো সমস্যা হয় না, রিয়া সব কাজ ঠিক করে রাখে। হঠাৎ চোখের সামনে একটা পার্ক পড়লো। সাদিয়া আমাকে এই পার্কে নিয়ে প্রপোজ করেছে, আবার এই পার্কে ব্রেকআপ করেছে। তাই গাড়ি পার্কিং করে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। আমরা যেখানে বসে আড্ডা দিতাম ওই জায়গায় একটা সুন্দর বসার জায়গা বানিয়েছে। আমি ওখানে যাওয়ার পর দাঁড়ান আমাকে আটকে দিল। কি ব্যাপার, আপনি আমাকে আটকালেন কেন? এখানে মন্ত্রী স্যার আর কাউকে যেতে দেওয়া হয় না। কেন? মন্ত্রী ম্যাডাম এটা 1 মাস আগে থেকে তৈরি করেছে, আর বলেছে উনি স্যার আর কাউকে যেন ভিতরে ঢুকতে দেওয়া না হয়। ঠিক আছে, তাহলে আমি অন্য জায়গায় গিয়ে বসি। এটা শুধু তোমার আর আমার জন্য, আর কারোর জন্য নয়। শুধু আমার জন্য কেন? এটা আমার আর তোমার বসার জায়গা ছিল, এখানে অন্য কাউকে বসতে দেওয়া হবে না। এসবের মানে কি? চাচা, আপনি একটু এখান থেকে যান। ওকে ম্যাডাম। আপনাকে বলছি না আমার নাম ধরে ডাকতে। ঠিক আছে বলবো। আমি এখন যাই সাদিয়া মামুনি। দারোয়ান চাচা চলে যাওয়ার পর সাদিয়া বলল চলো দুজনে একটু বসি। আমার সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলেন। রাসেল, আমাকে কি আরেকটিবার সুযোগ দেওয়া যায় না? আমি তো এখন আগের মতো নেই, তারপর কেন আমাকে মেনে নিচ্ছ না? তোমার সব পরিবর্তন হলেও একটা জিনিস পরিবর্তন হয়নি। সেটা কি? আমি তোমার কথা শুনবো, বলো। তোমার গায়ের পোশাক। ঠিক আছে, আমি এখন থেকে শাড়ি পরবো, তারপরেও আমাকে মেনে নাও। দেখি চিন্তা করে। আমি এখন আসি, প্রায় সন্ধ্যা হয়ে গেল। আর একটু থাকো না, তোমার সাথে কথা বলতে অনেক ভালো লাগছে। আর লাগবে না কেন,
এটা তোমার আর আমার প্রিয় জায়গা। তারপর আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলাম। বাসায় এসে কলিং বেলে চাপ দিলাম, আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, আজকে এত দেরি হলো কেন? আম্মু বাইরে একটু কাজ ছিল, তাই আসতে দেরি হয়ে গিয়েছে। ঠিক আছে, ভিতরে আয়। হ্যাঁ, ভিতরে ঢুকে নিজের রুমে গেলাম। দেখতে দেখতে আরো কিছুদিন চলে গেল। সাদিয়ার সাথে এখন ভালোভাবে কথা বলি। সে এখন সবসময় দেশের জন্য ভালো কিছু করে, গরিব দুঃখীর পাশে থাকে, এজন্য তাকে ভালো লাগে। সে এখন সবসময় শাড়ি পরে থাকে। সকালে নাস্তা করে অফিসে যাওয়ার টাইমে একটা ছেলেকে দেখে গাড়ি দাঁড় করালাম। ছেলেটা আর কেউ নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আকাশ মাহমুদ। দেখি সে একটা মেয়ের ওড়না নিয়ে খেলা করছে। মেয়েটা অনেক মিনতি করছে, কিন্তু সে ওড়না দেয় না। তাই গাড়িতে আর বসে না থেকে তাদের সামনে গেলাম। মেয়েটার ওড়না দিয়ে দে। তুই কে রে? তোর কথায় আমি ওড়না দিয়ে দিব? ভালোভাবে বলছি, ওড়নাটা দিয়ে দে। তুই হয়তো আমাকে এখনো চিনতে পারোস নাই। আমি হলাম স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আকাশ মাহমুদ। তুই মন্ত্রীর ছেলে হলেও আমি তোকে ভয় পাই না। তোর সাহস তো কম নয়, তুই আমার সামনে দাঁড়িয়ে রেগে কথা বলছিস। ওই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? মার শালাকে। তার বন্ধুরা আমাকে মারতে আসলো। তার বন্ধুরা ছিল 5 জন। এদের মারতে আমার এক হাতে যথেষ্ট। সবগুলোকে মেরে মাটিতে শুয়ে রাখলাম। তারপর আকাশকে মারতে লাগলাম। নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গেল। হঠাৎ একটা পুলিশের গাড়ি চলে আসলো। এসে আমাকে বলল, এখানে কি হয়েছে আর তুই ওকে মারলি কেন? তুই জানিস ও কার ছেলে? রাস্তায় মেয়েদের বিরক্ত করেছে, তাই মারলাম। ওই ওসির বাচ্চা, ওকে থানায় নিয়ে এমন শিক্ষা দিবি যেন সারা জীবন মনে রাখে। কে কাকে থানায় নেয় এখনই দেখবি। কথাটি বলেই জায়গা মতো ফোন দিলাম। আমি কথা বলে ওসির কাছে দিলাম। হ্যালো, তোর কত বড় সাহস, তুই কাকে থানায় নিয়ে যাবি? স্যার, ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের গায়ে হাত তুলেছে। ও তো স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের গায়ে হাত তুলেছে। ও যদি স্বরাষ্ট্রমন্ত্রীর গায়ে হাত তুলতো তাহলে কেউ কিছু করতে পারবে না। ও যেটা বলে সেভাবে কাজ করে, না হলে চাকরি হারাবি। ঠিক আছে স্যার। বলে ফোনটা কেটে দিয়ে আমার পায়ে পড়ে গেল। স্যার, আমি জানি না আপনি কে, তবে মনে হয় আপনি বড় কিছু। স্যার, আমাকে মাফ করে দিন। আপনি যা বলবেন আমি তাই করব, তবে আমার চাকরিটা নেবেন না। ঠিক আছে পাছাড়ো, তুমি এখন সব মিডিয়াকে ফোন দিয়ে বলো এখানে আসতে, তারপর জানতে পারবে আমি কে। তারপর ওসি সব মিডিয়াকে ফোন দিয়ে আসতে বললো। আমি একজনকে ফোন দিয়ে আসতে বললাম। সব মিডিয়া আসতে শুরু করলো। আমি যাকে ফোন দিলাম সেও এসে পড়ে গিয়েছে। আকাশ তাকে দেখে অবাক হয়ে গেল। তারপর আমি তাকে ডাক দিলাম, সে আমার কাছে এসেছে। এবার তো সবকিছু খুলে বল। আমার নাম প্রিয়া। আকাশের সাথে আমার 2 বছরের রিলেশন ছিল। সে আমাকে বলে ভালে আমার সবকিছু কেড়ে নিয়েছে। সে আমাকে বিয়ে করবে বলে আমাকে অনেক ঘুরিয়েছে, কিন্তু সে কিছুদিন আগে আমাকে বলে সে আমাকে ভালোবাসেনি, সে আমার দেহকে ভালোবেসেছে। তাই আমি গলায় দড়ি দিতে গিয়েছিলাম, কিন্তু আমার ভাইয়ের বন্ধু রাসেল আমাকে মরতে দেয় নাই। সে বলেছে আমার সাথে আকাশের বিয়ে দেবে, তাই সে আজকে এখানে আমাকে ফোন দিয়ে আসতে বললো। আগে আমি আপনাদের সাথে পরিচয় দিই। আমি হলাম এমনি রাসেল শিকদার। আপনারা শুনেছেন আমি দেশে এসেছি, কিন্তু কেউ আমাকে দেখেননি। আমি আপনাদের ধরা দেইনি, কারণ আমি আকাশকে ধরার জন্য অপেক্ষা করছিলাম। আমি প্রতিজ্ঞা করেছি যেদিন আকাশকে ধরতে পারবো সেই দিন আমি সবার সামনে আসবো। আপনি যে রাসেল শিকদার, আমরা কিভাবে বিশ্বাস করব? আমরা তো কখনো রাসেল শিকদারকে দেখি নাই। ওকে আমি প্রমাণ দিচ্ছি বলে আমি তার ক্যামেরাটা নিয়ে গেলাম। আপনি আমার ক্যামেরা নিয়ে গেলেন কেন? এবার দেখি আপনি আমার কিছু করতে পারেন কিনা। আমি কিন্তু ওপরে ফোন দেব। আপনাকে কি আমি ধরে রেখেছি? সাংবাদিক কাকে যেন ফোন দিল। উপাসের কথা শুনে মোবাইলটা হাত থেকে পড়ে গেল। কি ব্যাপার, কি হয়েছে? সরি স্যার, আমি বুঝতে পারিনি। আমি যাকে ফোন দিছি তিনি টিভির সামনে বসে আছে আর আপনার কথাগুলো শুনতে আছে। আপনি এখন বলেন আমাদের কি বলতে হবে? কোনো কিছু করতে হবে না, যা করার আমি করছি। আপনারা এবার চলে যেতে পারেন। আমি শুধু সবার সামনে তুলে ধরেছি। ওকে স্যার, আমরা আসি। কখনো যদি দরকার হয় একটা ফোন দিলে চলে আসব। ঠিক আছে। সাংবাদিক সব চলে গেল। আমি এবার আকাশের কাছে গেলাম। এবার বল, প্রিয়াকে কি করবি? সরি স্যার, আমি আপনাকে চিনতে পারি নাই। আমাকে আপনি মাফ করে দেন। আমি আর জীবনে কোনো মেয়ের সাথে খারাপ কিছু করব না। আমি আজকে থেকে ভালো হয়ে যাব। আপনি যেটা বলবেন আমি তাই করব। তুই জানিস প্রিয়া কি হয়? প্রিয়া হচ্ছে আমার ফ্রেন্ডের বোন। আমি দেশে এসে তার সাথে দেখা করতে যাই তাদের বাসায়, কিন্তু তাদের বাসায় কাউকে দেখি না। হঠাৎ একটা রুমে কিসের আওয়াজ হলো, তাই দেখতে গেলাম। গিয়ে দেখি প্রিয়া গলায় রশি দিচ্ছে। আমি দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলি। যাক, এত কথা বলে লাভ নেই। এখন তুই প্রিয়াকে বিয়ে করবি। ঠিক আছে স্যার, আমি প্রিয়াকে বিয়ে করতে রাজি আছি।
ওকে, কালকে তোমাদের বিয়ে হবে আর এই বিয়ে আমাদের বাসায় হবে। তুমি বাসায় গিয়ে সবকিছু রেডি করো। ওকে স্যার। স্যার না, ভাই বলে ডাকবে। ঠিক আছে বলে আকাশ চলে গেল। যাওয়ার আগে মেয়েটির কাছে ক্ষমা চেয়ে গিয়েছে। আমি প্রিয়াকে নিয়ে গাড়িতে উঠবো, হঠাৎ মেয়েটি ডাক দিল। জি বলুন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি না থাকলে আমার আজ কি হতো। প্রথম কথা হলো আমাকে স্যার বলবেন না, ভাইয়া বলে ডাকবেন। আর তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি এটাই করতাম। বলে প্রিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। প্রিয়ার আব্বু আম্মুকে ফোন দিয়ে আমার বাসায় আসতে বললাম। আম্মু প্রিয়াকে তার রুমে নিয়ে গেল। পরের দিন ছোট করে অনুষ্ঠান করে কাজে ডেকে তাদের বিয়ে দিয়ে দিলাম। আর আকাশকে বলে দিলাম যদি প্রিয়ার কিছু হয় তাকে দুনিয়াতে রাখবো না। দেখতে দেখতে আরো কিছুদিন চলে গেল। সাদিয়াকে এখন আবার ভালোবাসতে শুরু করলাম। সাদিয়ার সবকিছু এখন আমার ভালো লাগে। সাদিয়া এখন গরিবদের জন্য বিভিন্ন ডিস্ট্রিক্টে হাসপাতাল, স্কুল করে দিচ্ছে। গরিবদের জন্য বিনা পয়সা স্কুল কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দিচ্ছে। তো যাই হোক, কালকে সাদিয়ার জন্মদিন। আজকে বাসায় এসে সবাইকে ইনভাইট করে গিয়েছে। পরের দিন মার্কেটে গিয়ে একটা দামি গোল্ডের আংটি কিনে আনলাম। ভাবছি সাদিয়াকে আজকে তার জন্মদিনে আবার প্রপোজ করব। সবাইকে তাদের বাসায় পাঠিয়ে দিলাম, সাথে 2 গাড়ি গার্ড পাঠিয়ে দিলাম তাদের নিরাপত্তার জন্য। আমি একটা নীল রঙের কোট, নীল রঙের প্যান্ট, সবকিছু ম্যাচিং করে রেডি হয়ে গাড়ি নিয়ে ওদের বাসায় যেতে লাগলাম। 30 মিনিট পর তাদের বাসায় পৌঁছে গেলাম। ভিতরে ঢুকে দেখি সব এমপি মন্ত্রী, বড় বড় নেতারা এসেছে। আসবেই তো, একজন মন্ত্রীর জন্মদিন। আমাকে দেখে মিডিয়া সামনে চলে আসলো। ওদের ওখানে কিছু কথা বলে ভিতরে চলে গেলাম। আমাকে দেখে সাদিয়া সামনে আসলো। আমি সাদিয়াকে দেখে আবারও প্রেমে পড়ে গেলাম। আজকে সাদিয়াকে অনেক সুন্দর লাগছে, যেন একটা পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলে? আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। কেন, আগে সুন্দর লাগে নাই? লেগেছে, কিন্তু আজকে একটু বেশি লাগছে। ধন্যবাদ। চলো, তোমার জন্য স্পেশাল বসার জায়গা আছে। আমার জন্য কেন? কারণ আজকে তুমি আমার প্রধান অতিথি। তুমি হয়তো ভুলে গিয়েছো আমি এসব পছন্দ করি না। আমি সবার সাথে বসবো। সরি। আব্বু আমার তিথি কোথায়? ওনারা আম্মুর সাথে কথা বলছে, আর তিথি আমার রুমে আমার বান্ধবীদের সাথে গল্প করছে। ঠিক আছে, আমি এখন এমপি মোদিদের সাথে কথা বলে আসি। ঠিক আছে, যাও। আমি আর কোনো কথা না বলে তাদের সামনে চলে গেলাম। সবাই আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আরে কি করছেন, সবাই বসেন। আমি এখন আপনাদের মতো আমন্ত্রণ পেয়ে এসেছি, তো সবাই এখন মন্ত্রীর গেস্ট। তারপর তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম। কিছুক্ষণ পর সাদিয়া কেক কাটলো, তার বাবা মাকে খাইয়ে দিল। হঠাৎ একটা ছেলে এসে সাদিয়াকে জোরে ধরলো, পরে হাতে একটা চুমু দিল। সাদিয়া তাকে কিছু বলল না, সেও তার সাথে হেসে হেসে কথা বলছে। আমি আর 1 মিনিটও না দাঁড়িয়ে বাইরে চলে আসলাম আর মোবাইল বন্ধ করে পকেটে রেখে দিলাম। বাইরে এসে সোজা গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেলে চাপ দিলাম। বোয়া এসে দরজা খুলে দিল। আমি কোনো কথা না বলে রুমে চলে আসলাম। তারপর আরেকটা ফোন দিয়ে একজনকে কল করে বললাম আমার জন্য কিছু পানি টানি নিয়ে আসতে। আমি এসব কোনো সময় খাইনি। কিছুক্ষণ পর দরজায় একজন টোকা দিল। দরজা খুলে দেখি সে চলে এসেছে। তার থেকে বোতলগুলো নিয়ে দরজা লাগিয়ে দিলাম। তারপর খাওয়া শুরু করলাম। কেমন জানি লাগছে, তারপরও শেষ করে ফেললাম। মাথাটা কেমন ঘুরছে, বিছানায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়লাম মনেই নেই। সকালে ঘুম ভেঙে গেল, মাথাটা কেমন জানি ভার ভার লাগছে। গত রাতের কথা মনে পড়তে অবাক হয়ে গেলাম। আমাকে কেউ রাতে ডাকতে আসেনি, তাহলে বাবা মা আমাকে খুঁজেনি? বিছানা থেকে উঠতে পায়ের দিকে আর গায়ের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। গতকাল রাতে আমি গা থেকে কিছুই খুলিনি, তাহলে আব্বা মা আমার রুমে এসেছে। আমার রুমের চাবি তো একমাত্র আম্মুর কাছে ছাড়া আর কারো কাছে নেই। আমি আর কিছু না ভেবে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আম্মু আব্বুকে নাস্তা দিচ্ছে। আম্মু, তুমি কি আমার রুমে গত রাতে গিয়েছিলে? তোমার আর কিছু লাগবে? আম্মু, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। আমি কারো আম্মু না, আমার শুধু একটা মেয়ে। আব্বু, আম্মুর কি হয়েছে? আমার সাথে এভাবে কথা বলছে কেন? কি হয়েছে তুই জানিস না? জানলে কি তোমাকে বলতাম। এখন তো কিছু মনে নেই। গত রাতে রুমে কি খেয়েছিস? তোকে অনেক ভালো মনে করেছিলাম, কিন্তু তুই এতটা খারাপ আমাদের জানা ছিল না। বিশ্বাস করো আব্বু আম্মু, আমি এসব আগে কখনো খাইনি, শুধু কালকে রাতে খেয়েছি। তোমাদের কথা দিচ্ছি আমি আর কখনো এসব খাবো না। প্লিজ এবার মতো মাফ করে দাও। মাফ করতে পারি একটা শর্তে। কি শর্ত বলো? আমি সব শর্তে রাজি আছি। তুই সাদিয়াকে বিয়ে করে আমার ঘরের বউ করে আনবি। আম্মু, আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। তোমরা অন্য কোনো মেয়ের সাথে বিয়ে দিলে আমি করতে রাজি আছি। না, তোকে সাদিয়াকে বিয়ে করতে হবে। তুই কিন্তু আমার সাথে রাজি হয়েছিস। ঠিক আছে, আমি সাদিয়াকে বিয়ে করতে রাজি আছি। তোমরা বিয়ের ব্যবস্থা করো।
আমি জানি তুই আমার কথা ফেলবি না, আমি সব কিছু ঠিক করতেছি। আমি আর কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলাম। বিয়ে আমি ঠিকই করব, কিন্তু কোনোদিন বউ হিসেবে মেনে নিব না। আমার সামনে তাকে একটা ছেলে এসে চুমু দিবে, সে কিছু বলবে না, সেরকম মেয়েকে আমি কখনো স্বামীর অধিকার দিব না। আমি রেডি হয়ে অফিসে চলে গেলাম। নিজের কেবিনে গিয়ে বসলাম। কোনো কাজে মন বসছে না, তাই রিয়াকে ফোন দিয়ে আমার কেবিনে আসতে বললাম। কিছুক্ষণ পর রিয়া আমার কেবিনে আসলো। বল, কেন ডাকলি? না, এমনি। তোর কি হাতে কাজ আছে? তা তেমন কোনো কাজ নেই, কেন বলতো? চল দুজনে বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে, তুই 5 মিনিট বস, আমি সবাইকে বলে আসছি। ঠিক আছে, যা। রিয়া সবাইকে বলতে গিয়েছে, আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর এসে বলল আসার জন্য। আমি আর বসে না থেকে রিয়াকে নিয়ে বাইরে চলে আসলাম। সারাদিন ঘুরে একটা রেস্টুরেন্টে গেলাম। ভিতরে ঢুকে একটা টেবিলে গিয়ে বসলাম। যে যার মতো খাবার অর্ডার করলাম। কিছুক্ষণ পর খাবার চলে আসলো, দুজনে খেতে লাগলাম। হঠাৎ রেস্টুরেন্টের বাইরে চোখ পড়লো। দেখি সাদিয়া গতকালের ছেলেটার হাত ধরে রেস্টুরেন্টে ঢুকছে। ভিতরে ঢুকে আমাদের দিকে সামনে আসলো। কি ব্যাপার, তুমি গতকাল চলে আসলে কেন? তোমাকে অনেক ফোন দিয়েছি, কিন্তু তোমার মোবাইল বন্ধ। কোথায় গিয়েছিলে? আপনাকে বলতে যাব কেন? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? এর থেকে ভালোভাবে আমি বলতে পারি না। তোমার কি হয়েছে? তুমি তো এমন ছিলা না। সবসময় মানুষ একরকম থাকে না। আপনি এখান থেকে গেলে খুশি হতাম। সাদিয়া আর কোনো কথা না বলে বেরিয়ে গেল। তুই সাদিয়ার সাথে এভাবে কথা বললি কেন? ওর মতো মেয়ের সাথে এর থেকে ভালো ব্যবহার করা যায় না। কি হয়েছে আমাকে বলবি? তুই তো সাদিয়াকে ভালোবাসিস, এখন আবার কি হলো? তাহলে শুনুন। তারপর গতকালের কাহিনী খুলে বললাম। হয়তো তার আত্মীয় স্বজন হবে, তাই কিছু বলে নাই। তুই একটু খোঁজ নিয়ে দেখ। আমাকে খুঁজে নেওয়ার দরকার নেই। আর যে ছেলেটা ওর সাথে ছিল, ওইটা গতকালকের ছেলেটা। ও ঠিক আছে, চল। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি। কি কথা বল? তোর অফিসের কর্মচারীগুলো অনেক ভালো, তারা নিজের মতো করে কাজ করে। তাই আমি বলছিলাম কি, তাদের বেতন কিছুটা বাড়ানোর জন্য, তাহলে তারা আরো বেশি করে কাজ করবে। এটা আবার আমাকে বলা লাগে? তোর যেমন চাই বাড়িয়ে দিস। আরো কিছুক্ষণ কথা বলে রিয়াকে অফিসে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিগ বলে চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। তোর সাথে একটা কথা ছিল, আমরা আগামী শুক্রবার তোর বিয়ের দিন ঠিক করেছি। এত তাড়াতাড়ি? আমি এত দেরি করতে চাই না। তুই তোর বন্ধুদের, তোর যাদের যাদের দাওয়াত দেওয়ার দরকার, তাদের দাওয়াত দিয়ে দে। তোর আব্বু সবকিছু অ্যারেঞ্জ করেছে। তোমাদের মন চায় তাই করো। আমি রুমে গেলাম। আমি আর 1 মিনিটও দাঁড়ালাম না। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আমি এই বিয়েতে একদমই খুশি না। আর আমি কাউকে ইনভাইট করিনি। দেখতে দেখতে বিয়ে হয়ে গেল। সাদিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। আসার টাইমে সাদিয়া অনেক কান্না করেছে। আমি বাসার ছাদে চলে গেলাম। আকাশের দিকে তাকিয়ে রইলাম। পিছন থেকে আম্মু বলল, কিরে তুই এখানে? আমি তোকে পুরো বাড়ি খুঁজছি। মেয়েটা একা রুমে বসে আছে, তুই তাড়াতাড়ি রুমে যা। আমি কোনো কথা না বলে রুমের সামনে চলে আসলাম। দেখি কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে দরজায়। কি চাই? আমাদের পাওনা। কিসের পাওয়ার? ও মা, উনি দেখে কিছুই বোঝে না। আমরা এত কষ্ট করে বাসর ঘর সাজিয়েছি, তার পাওনা। ও, শালার বাসর করবো না, আবার পাওনা দিতে হবে? তা কত টাকা দিতে হবে? বেশি না, 20,000 টাকা দিলেই হবে। ওকে, আমার কার্ডটা রাখো, যত খুশি নিয়ে নাও বলে ভিতরে চলে আসলাম। আসলে ওটার ভিতরে 50,000 টাকা বেশি ছিল না। সাদিয়া আমাকে ঢুকতে দেখে আমার সামনে এসে পাথরে সালাম করতেছিল। আমি পা সরিয়ে নিলাম। সাদিয়া দাঁড়িয়ে বলল, কি হলো? পা সরিয়ে নিলে কেন? তোর মতো মেয়েকে আমি বউ হিসেবে মানি না। তাহলে আমাকে বিয়ে করলে কেন? তোকে বিয়ে করতে চাইনি, কিন্তু আম্মা আমাকে শর্ত দিয়েছে, তাই বিয়ে করতে বাধ্য হলাম। তাই বলে তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবে? আমি এত কথা শুনতে চাই না। তুই নিচে ঘুমাবে, আমি খাটে ঘুমাবো। কিন্তু আমি তো নিচে ঘুমাতে পারি না। আমি এত কিছু বুঝি না। তুই নিচে ঘুমালে ঘুমা বলে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। তার আগে একটা বিছানার চাদর আর একটা কম্বল দিয়ে ঘুমালাম। হঠাৎ মাঝরাতে কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। নিচে তাকিয়ে দেখি সাদিয়া কান্না করছে। আপনি কান্না করছেন কেন? আমি কান্না করলে তোমার কি? আপনি কান্না করলে বাইরে গিয়ে করেন, রুমের ভিতরে কান্না করলে আমার ঘুম আসছে না। সাদিয়ার কোনো কথা না বলে কান্না অফ করে দিল। সকালে ঘুম থেকে উঠে মুখটা কেমন জানি ভার ভার লাগছে। তাকিয়ে দেখি সাদিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ঘুমন্ত অবস্থায় সাদিয়াকে অনেক সুন্দর লাগছে। না, আমি কি বলছি? আমি তাকে সরিয়ে দিয়ে অষ্টমে ঢুকে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি সাদিয়া দাঁড়িয়ে আছে। তারপর সাদিয়া ঢুকলো অষ্টমে। আমি একটা জামা গায়ে দিলাম। হঠাৎ আম্মু এসে ডাকতে লাগলো। আমি দরজা খুলে দিলাম। কিরে সাদিয়া মামনি কই? ঘুম থেকে উঠেছে?
উঠেছে, এখন ওয়াশরুমে আছে। ঠিক আছে, বের হলে দুজনে নাস্তা খেতে আসিস। ঠিক আছে, তুমি যাও, আমি তাকে নিয়ে আসছি। তাই আম্মু আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। হঠাৎ সাদিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। চেয়ার দিকে তাকিয়ে দেখি চোখ মুখ লাল হয়ে গেছে, হয়তো রাত্রে ঠিকমতো ঘুমায়নি। তারপর দুজনে একসাথে নিচে গিয়ে বসলাম। বৌমা, রাসেলকে নাস্তা দাও। দিচ্ছি আম্মু। আমি হাতে নিয়ে খেতে পারি, এই বলে নিজের নাস্তা নিয়ে খেতে লাগলাম। আমি নাস্তা করে রুমে চলে আসলাম। রুমে এসে রেডি হয়ে অফিসে যেতে লাগলাম। কিরে, কোথায় যাস? অফিসে যাচ্ছি। মাত্র নতুন বিয়ে করেছিস, ঘরে নতুন বউ রেখে তুই অফিসে যাস? আজকে বৌমার বাড়ি থেকে লোক আসবে, আর তোকে আজকে সাদিয়ার সাথে তাদের বাসায় যেতে হবে। আমি কোথাও যাব না, তুমি বলছো বিয়ে করতে, আমি বিয়ে করেছি, এরপর আমাকে আর কিছু বলবে না। বাসা থেকে বেরিয়ে আসলাম, গাড়ি নিয়ে অফিসে যেতে লাগলাম। আর ওইদিকে আচ্ছা বৌমা, আমাকে তুমি সত্যি করে একটা কথা বলবে? বলুন আম্মু। আচ্ছা, রাসেল তোমাকে দেখতে পারে না কেন? তোমাদের মাঝে কি কিছু হয়েছে? সত্যিটা বললে আমার সাথে রাগ করবেন না তো আম্মু? না, রাগ করব না, তুমি বলো। তারপর সাদিয়া 5 বছর আগের কাহিনী খুলে বলল। কি? তোমার কারণে আমার ছেলে 5 বছর দূরে ছিল? তাই তো বলি, আমার ছেলে তোমার কথা শুনতে পারে না কেন? আমি এটা কি করলাম? আম্মু, আপনি বলেছেন রাগ করবেন না, প্লিজ আম্মু, আমার ভুল হয়ে গেছে। তখন আমার টাকার প্রতি লোভ বেশি ছিল, আমি এখন ভালো হয়ে গেছি। তোমার মতো মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিছি, এটা আমি কি করলাম? সত্যিটা না জেনে ছেলেকে তোমার সাথে বিয়ে দিছি। আম্মু, আমার এখন টাকার প্রতি কোনো লোভ নেই। আমি এখন জনগণের পাশে থাকি, গরিব দুঃখীদের পাশে সবসময় থাকি। টাকার পিছনে ছুটে আমি অনেক খারাপ হয়ে গেছি, এখন আমার টাকার প্রতি লোভ নেই। আমি না হয় বুঝলাম, কিন্তু রাসেল কি তোমাকে মাফ করবে? আম্মু, তোমরা শুধু আমার পাশে থেকো, আমি দরকার হলে সারা জীবন ওর গোলামি করব, তারপরও তাকে ছেড়ে যাব না, আর চেষ্টা করে যাব তাকে আপন করে পাওয়ার জন্য। ঠিক আছে, আমরা তোমার পাশে সব সময় আছি। আর এদিকে আমি অফিসে যেতে যেতে হঠাৎ একটা চাচার বয়সী লোক রাস্তার পাশে বসে সবাইকে কি যেন জিজ্ঞেস করছে। তাই আমি গাড়ি থামিয়ে চাচার কাছে গেলাম। কি হয়েছে চাচা, আপনি সবার কাছে কি জিজ্ঞাসা করছেন? স্যার, দুনিয়ায় আপন বলতে আমার কেউ নেই। আমার একটা ঘর ভিটা ছিল, এটা বেচে ঢাকায় আইছি একজনের খোঁজে। কার খোঁজে আসছেন? কি যেন নাম তার, ও মনে পড়েছে, তার নাম রাসেল শিকদার। ওকে দিয়ে আপনি কি করবেন? শুনেছি উনি নাকি ভালো, দেশের গরিবদের পাশে দাঁড়ান, সবসময় তাদের সহযোগিতা করেন, তাই ওনার কাছে আসছি। কিন্তু এত বড়লোক মানুষ, আমি কি পারবো ওনার সাথে দেখা করতে? ওই যে কথা বলেছেন, উনি খুব ভালো মানুষ, শুধু আপনার কাছে জানতে চাই তাকে আপনার কি দরকার। তোমাকে বললে পরে যদি আমার ক্ষতি করো? চাচা, আপনি নির্ভয়ে বলতে পারেন। আসলে আমার ঘর বিটা বেচার টাকা আমি গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দিতে চাই, তাই ঢাকায় আসলাম। আপনি যদি টাকাটা গরিবের মাঝে বিলিয়ে দেন, তাহলে আপনি কোথায় যাবেন, কি করবেন? বয়স তো আর কম হয় নাই, কোথাও রাত কাটিয়ে দেব। আর আমি মরলেও আমার জন্য কান্না করার কেউ নেই, আল্লাহ কোন সময় নিয়ে যায়। এবার আপনাকে বলি, আপনি যার খোঁজে ঢাকা আসছেন সে আর কেউ নয়, সে আমি রাসেল শিকদার। আপনি একজন গরিব হয়ে গরিবদের মাঝে নিজের শেষ সম্বল বিলিয়ে দিলেন। আর দেখেন, যারা 10-20 তলা বাড়ি করে সব টাকা ব্যাংকে জমা করেছে, আমি আপনার টাকা নিতে পারবো না। আমি আপনার জন্য কিছু করতে চাই, আর আমাকে স্যার নয় নাম ধরে ডাকবেন। তুমি আমার জন্য কি করবে? আপনি এখন থেকে আমার বাসায় থাকবেন, মনে করবেন আপনার নিজের বাসা। যদি তোমার বাসায় লোক কিছু বলে? সব মানুষের মতো আমার পরিবারের মানুষ না, আপনি গেলেই বুঝতে পারবেন। ঠিক আছে বাবা, আমি যাব। তারপর অফিসে না গিয়ে চাচাকে নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেলে চাপ দিলাম, বুয়া এসে দরজা খুলে দিল। চাচাকে নিয়ে ভিতরে ঢুকলাম। চাচাকে সোফায় বসে আমি আম্মু আবু রুমে গেলাম। আবু, তোমাদের একটা কথা বলবো, রাগ করবে না তো? কি কথা বল? তারপর চাচা সব কাহিনী খুলে বললাম। এটা তুই অনেক ভালো করেছিস। এখন উনি কোথায়? গেস্ট রুমে বসে আছে। তুই ওনাকে বসিয়ে আমাদের সাথে কথা বলছিস? বলে আব্বু রুম থেকে বেরিয়ে গেস্ট রুমে চলে গেল। তারপর চাচার সাথে কিছুক্ষণ কথা বলে চাচাকে একটা রুমে নিয়ে গেল, কিন্তু সাদিয়াকে তো দেখলাম না। উনি তো আপনি যাওয়ার পিছন দিয়ে বের হয়ে গেল। শুনেছিলাম আজকে নাকি কোথাও একটা জলসভা আছে। ঠিক আছে, আপনি এখন যান। তাই কোনো কিছু না ভেবে বাইরে চলে গেলাম।
এবার আপনাদেরকে বলি, আমি কয়েকটা হাসপাতাল, স্কুল, কলেজ তৈরি করেছি গরিব দুঃখীদের জন্য। এভাবে দেখতে দেখতে 1 মাস চলে গিয়েছে। সাদিয়া এখন রাত করে বাসায় আসে। মা বাবা জিজ্ঞেস করলে বলে মিটিং এ ছিল, ভিন্ন কথা বলে কাটিয়ে দেয়। আমি তার সাথে তেমন কথাই বলি না। এমন ধরেন খাবার খাইছো, অফিস থেকে কখন আসলে, এটুকুই। এর থেকে বেশি কথা বলে না। আজকে রাতে খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি, কিন্তু সাদিয়া আসার কোনো খবর নেই। আমার থেকে কেমন যেন লাগছে, তাই আর বাবার কাছে ফোন দিলাম। বললাম সাদিয়া কি তাদের বাসায় গিয়েছে, কিন্তু উনি বললেন যায়নি। আমার কেমন যেন লাগছে, তাই সাদিয়ার বাবার কাছে ফোন দিলাম। বললাম সাদিয়া কি তাদের বাসায় গিয়েছে, কিন্তু উনি বললেন যায়নি। রাত প্রায় 1টা বেজে গিয়েছে, তাই আর কিছু না ভেবে তার মোবাইলে ফোন দিলাম। রিং হচ্ছে, রিং ধরছে না। হঠাৎ গাড়ির আওয়াজ পেলাম, তাই জানলা দিয়ে বাইরে তাকালাম। তারপর যেটা দেখলাম, এটা দেখার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। দেখি একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে আর দুজনে হাত ধরে আছে। কিছুক্ষণ কথা বলে ছেলেটা গেল গাড়ি নিয়ে। আমি বিছানায় বসে ভাবতে লাগলাম, বিয়ে হওয়ার পর রাত করে বাসায় আসা, বাসার সামনে দাঁড়িয়ে অন্য ছেলের হাত ধরে হেসে কথা বলা এবং একটা ছেলেকে জড়িয়ে ধরে হাতে কিস করা, না, এ আমি থাকতে পারছি না। দরজা দিকে তাকিয়ে দেখি সাদিয়া রুমে চলে আসছে। তাই আমি বললাম, আপনার সাথে আমার কথা আছে। আগে ফ্রেশ হইনি, তারপর শুনছি তোমার কথা বলে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর বের হলো। এবার বলো কি বলবে। আমি আপনার সাথে থাকতে চাই না। কেন? আমার অপরাধ কি? আপনার কোনো অপরাধ নেই। আমার আপনাকে ভালো লাগে না, আমি আপনাকে ডিভোর্স দিতে চাই। আজকে তুমি হঠাৎ কথা বললে কেন? আগে তো এরকম কথা বলো নাই। মানুষ সবসময় একরকম থাকে না, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমি তো তোমাকে ডিভোর্স দিব না। আমি সারা জীবন তোমার সাথে থাকার জন্য আসছি। আপনার এ কথা বলতে লজ্জা করে না? একজন বিবাহিত স্ত্রী মেয়ে হয়ে এত রাতে বাসায় আসা, বাসার সামনে পরপুরুষের সাথে কথা বলা, বিয়ের আগে অন্য একটা ছেলে এসে জড়িয়ে ধরে হাতে চুমু খায়, আপনার কোনো কিছু যায় আসে না। আর সে আপনি বলেছেন আমার সাথে সারা জীবন একসাথে থাকবেন। ব্যাপারটা কেমন হাস্যকর না? এবার বুঝছি তুমি কেন আমার উপর রেগে আছো। তাহলে শোনো, যে ছেলে আমাকে জড়িয়ে ধরলো ও হচ্ছে শুভ, আমার 2 বছরের ছোট আর আমার বান্ধবীর ভাই। তাকে আমি অনেক আদর করতাম। কিছুদিন আগে ওর পরিবার সহ দেশে আসছে, তাই আমার জন্মদিনে ইনভাইট করেছি। আর ওকে আমি নিজের ভাইয়ের মতো দেখি। তাহলে এত রাতে বাসায় আসা, অন্য ছেলের হাত ধরে হেসে কথা বলা, এটা কি? ছেলেটা আমার বিয়ে। আজকে একটা মিটিংয়ে কিছু কথা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই ওটা আমার বিয়ে সবকিছু ঠিক করে দিয়েছে। তাই বাসার সামনে এসে তাকে ধন্যবাদ দিলাম, হ্যান্ডশেক করেছিলাম, করে বাসায় ঢুকে গেলাম। আমি একটু হেসে কথাগুলো বলছি। আর আমি একজন মন্ত্রী, কত জায়গায় যেতে হয়, তাই আসতে লেট হয়ে যায়। আর সামনে আসছে মেম্বার চেয়ারম্যান নির্বাচন, এ কারণে অনেক কাজে বিজি থাকি। আমার বাসায় যদি থাকতে হয় তাহলে তুমি মন্ত্রীপদ ছেড়ে দিতে হবে। বাসায় থাকতে হবে সবসময়, আর যদি না ছাড়ো তাহলে তোমাকে ছেড়ে চলে যেতে হবে। আমাকে 2টা দিন সময় দাও, তারপর তোমাকে জানাচ্ছি। ওকে, ঠিক আছে। 2 দিনের বেশি সময় দিতে পারবো না। ঠিক আছে। আমি আর কোনো কথা না বলে বিছানায় শুয়ে পড়লাম। সাদিয়া এসে আমার পাশে শুয়ে পড়লো। আমি মাঝখানে একটা কোলবালিশ দিয়ে রেখেছিলাম। আপনারা হয়তো বলবেন সাদিয়া আমার সাথে ঘুমায় কবে থেকে? এখন প্রচুর ঠান্ডা, নিচে ঘুমাতে সাদিয়ার কষ্ট হয়, তাই আমি বললাম তাই খাটে ঘুমাতে। আজকে সহ 10 দিন হয়েছে আমার সাথে ঘুমায়। দেখতে দেখতে 2 দিন চলে গেল। আজকে সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তাই তাকে বললাম 2 দিন তো শেষ, কি ডিসিশন নিলেন? তারপর সাদিয়া আমার হাতে একটা কাগজ দিল। এটা কিসের কাগজ? পড়ে দেখো। তারপর আমি কাগজের লেখাগুলো পড়তে লাগলাম। কাগজের লেখাগুলো পড়ে আমি অবাক হয়ে গেলাম। আমি তার দিকে তাকাতে সে আমার সাথে এমন কিছু করবে আমি কল্পনা করতে পারিনি। আমি কাগজটা পুরো অবাক হয়ে গেলাম। তাহলে শুনুন লেখাগুলো কি ছিল। আমার কয়েকটা শর্ত আছে, যেগুলো মানলে আমি মন্ত্রীপদ ছেড়ে দিব। যেমন ধরেন, আমাকে অনেক ভালোবাসতে হবে, আমাকে কখনো ছেড়ে যেতে পারবেন না, সারা জীবন তোমার কোলে ঘুমাতে দিবে, আমাকে বাহিরে ঘুরতে নিয়ে যেতে হবে, এবং আমাকে অফিসে যাওয়ার সময় এবং আসার সময় ভালোবাসার পরশ রেখে দিতে হবে। যদি মানতে পারো তাহলে আমি মন্ত্রীপদ ছেড়ে দিব। আমি পরে তার দিকে তাকাতে চাকরটা এক করে দিল সাদিয়া। এমন কিছু করবে আমি সেটি কল্পনা করতে পারিনি। প্রায় অনেকক্ষণ পর ছেড়ে দিল। আমি তার দিকে অবাক চোখে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে আছো কেন? তোমার বই তো। তুমি আমার অনুমতি ছাড়া আমাকে এটা করলে কেন? আমি আমার স্বামীকে কিস করছি, এতে আবার অনুমতি নিতে হবে? আমি কি বলছি তোমার সত্ত্বে আমি রাজি। ঠিক আছে, আমি তাহলে মন্ত্রীপদ ছাড়বো না। আমি তাহলে যাচ্ছি। জেনা সামনের দিকে যাবো, আমি তাকে ধরে আবার চাটুটা এক করে দিলাম। এবার প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনে হাঁপাতে লাগলাম। তুমি আমাকে কিস করছো কেন? আমি আমার বউকে কিস করেছি, এটা কার কি হয়েছে? আমার কথা আমাকে রিপ্লাই দিচ্ছ? আর কোনো দিনও যেন না শুনি তুমি মন্ত্রী পদে জয়েন করেছো। ঠিক আছে, আমি আর মন্ত্রীর পদে থাকবো না।
তাহলে আমাদের বুদ্ধিতে কাজ হয়েছে। তোমাদের বুদ্ধি মানে? সাদিয়া আমাকে তোদের সব কথা খুলে বলেছে। তোরা দুজন দুজনকে অনেক ভালোবাসতি। সেটা না হয় বুঝলাম, কিন্তু বুদ্ধি মানে? তোর বোন তিথি আমাদের এই বুদ্ধি দিছে। আমি, তোর আব্বু, সাদিয়ার বাবা মা সবাই জানে। আমরা সবাই সাদিয়াকে বলেছি সে যেন বাসায় দেরি করে আসে, তোর সামনে অন্য ছেলের সাথে কথা বলতো, যেন তুই তাকে আবার আপন করে নিস। তাহলে সাদিয়া কোথায় থাকে এত রাতে? সাদিয়া তাদের বাড়িতে থাকে। আসার টাইমে তার বিয়েকে সাথে করে বাসার সামনে আসে, যাতে তুই তাকে মনের কথা তাড়াতাড়ি বলে দিস। ভাইয়া। বুড়ি, তোমার মাথায় এত বুদ্ধি আসলো কিভাবে? দেখতে হবে না আমি কার বোন? আরো কিছুক্ষণ কথা বলে সবাই চলে গিয়েছে, শুধু আমি আর সাদিয়া আছি। আমি সাদিয়াকে কোলে তুলে নিলাম। কি করছো? পড়ে যাবো তো। কেন, ভরসা নেই আমার উপর? আছে, বলো তো, তোমাকে এত ভালোবাসি। আমার না আরেকবার খেতে মন চাচ্ছে। তোমাকে কি কেউ ধরে রাখছে? আমি আর দেরি না করে সাদিয়াকে নিয়ে রুমে গেলাম। এরপর হারিয়ে গেলাম ভালোবাসার অতল সমুদ্রে। সকালবেলা সেরে ফেলাম জীবনের ইতিহাস। দেখতে দেখতে 1 মাস চলে গেল। এখন সাদিয়া আমাকে অনেক ভালোবাসে, আমিও তার শর্ত পূরণ করি। তোমাকে একটা কথা বলবো, রাখবে? কি কথা বলো? আমার এক বান্ধবীর জন্মদিন আজকে। আমাকে অনেক করে বলেছে আমি যদি না যাই তাহলে সে নাকি কেক কাটবে না। তো যাবে, এখানে আমাকে বলার কি আছে? তোমাকেও সাথে করে নিয়ে যেতে বলেছে। না, আমি যাব না। তুমি না গেলে আমিও যাব না। ঠিক আছে, আমি যাব। এবার খুশি তো? খুশি মানে অনেক খুশি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমি মার্কেট থেকে উপহার নিয়ে আসলাম, দুজনে রেডি হলাম। আজকে সাদিয়াকে অনেক সুন্দর লাগছে। আমি আবার তার উপর ক্রাশ খেলাম। তারপর দুজনে বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে যেতে লাগলাম। গার্ড আসতে চেয়েছিল সাথে, আমি না করে দিলাম। দুজনে কথা বলতে বলতে সাদিয়ার বান্ধবীর বাসার সামনে চলে আসলাম। গাড়ি পার্কিং করে দুজনে ভিতরে ঢুকলাম। সাদিয়াকে দেখে তার বান্ধবী জড়িয়ে ধরল। চারপাশে তাকিয়ে দেখি সবই ময়দা সুন্দরী। কেমন আছেন ভাইয়া? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। ধন্যবাদ আপনাকে ভাইয়া। ধন্যবাদ কেন? ওই যে আমার বান্ধবীকে নিয়ে আসছেন আমার জন্মদিনে। এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আরো কিছুক্ষণ কথা বলার পর সাদিয়া তার বান্ধবীকে নিয়ে ভিতরে গেল। হঠাৎ একটা মেয়ে এসে বলল, আপনি রাসেল শিকদার না? কেন বলুন তো? না, আপনার চেহারার সাথে মিল রাসেল শিকদারের, তাই বললাম। ওনাকে টিভিতে দেখেছি, এখনো সরাসরি দেখার সুযোগ হয় নাই। কেন, দেখা হলে কি করতেন? না, কিছু করতাম না, শুধু সরাসরি এক নজর দেখব। উনি খুব ভালো মানুষ, দেশের জন্য, দেশের গরিব মানুষের জন্য অনেক কিছু করেছে। আমি রাসেল শিকদার, আর আমার বউ তার বান্ধবীর জন্মদিনে আসছে, তার সাথে আসলাম। যাক, তাহলে আপনাকে সরাসরি দেখলাম। আমার নাম বৃষ্টি, আমি এবার ফাইনাল ইয়ারে পড়ি। যদি কিছু মনে না করেন, আমি কি আপনার সাথে একটা ছবি তুলতে পারি? কেন? আমার স্বামীর সাথে তুমি ছবি তুলবে কেন? তার মানে আপনি ওনার স্ত্রী? আপনি না একজন মন্ত্রী ছিলেন? এখন মন্ত্রীপদ ছেড়ে দিয়েছি একমাত্র আমার ভালোবাসার মানুষের জন্য। আপনি অনেক লাকি, ওনার মতো একজন স্বামী পেয়েছেন। আমাদের জন্য দোয়া করবে। যদি মানুষ কিছু মনে না করো তাহলে আমাদের দুজনের সাথে ছবি তুলতে পারো। এখানে মনে করার কি আছে? এখন আরো ভালো হলো, আপনাদের দুজনের সাথে ছবি তুলতে পারবো। তারপর বৃষ্টি একটা ছবি তুলে নিয়ে কিছুক্ষণ কথা বলে চলে গেল। কিছুক্ষণ পর সাদিয়ার বান্ধবী কেক কাটতে স্টেজের উপর উঠলো। সাদিয়া তার সাথে দাঁড়ালো। আপনার তো সাদিয়ার বান্ধবীর নাম বলতে ভুলে গিয়েছি। দেখছেন, আমিও না আপনাদের সাথে বক বক করে যাচ্ছি। ওর বান্ধবীর নাম হলো মিম। তারপর মিম কেক কাটলো। প্রথমে তার বাবা মাকে খাইয়ে দিল, তারপর সাদিয়াকে এবং আমাকে ডাকছে, কিন্তু আমি যাইনি। সব মজা সুন্দরী ওখানে মিমের সাথে দাঁড়িয়ে আছে। অনুষ্ঠান শেষ হতে হতে রাত 12টা বেজে গিয়েছে। সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম গাড়িতে। গাড়িতে উঠে দুজনে বাসায় যেতে লাগলাম। সাদিয়া আমার ঘাটে মাথা দিয়ে আছে। আমরা একটা সেতুর উপরে চলে আসলাম। হঠাৎ রাস্তার মাঝখানে দেখি একটা লোক পড়ে আছে। আমি গাড়ি দাঁড় করিয়ে নামালাম। তারপর লোকটার কাছে গেলাম। লোকটাকে দেখে মনে হলো কিছুই হয়নি, মনে হয় মাথা ঘুরে পড়ে গিয়েছে। হঠাৎ পিছন থেকে কে যেন কি দিয়ে বাড়ি দিল আমার মাথায়। সাথে সাথে আমি মাটিতে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন দেখি আমি একটা রুমে। আমাকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে, আর রুমটা পুরো অন্ধকার। হঠাৎ কেউ রুমে আসার শব্দ পেলাম। তখন মনে হয়েছে আমার সামনে সে দাঁড়িয়ে আছে। তাই আমি বললাম, কে তুই? আমাকে এখনো চিনতে পারো নাই? আমাকে বেঁধে রেখেছিস কেন? তোর সাথে আমার অনেক বোঝাপড়া আছে। মানে? আগে আমাকে দেখ, চিনতে পারোস কিনা। এই বলে রুমে লাইট জ্বালিয়ে দিল।
তখন আমি সামনে যাকে দেখলাম সে আর কেউ নয়, এ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আকাশ। তুই আর আমাকে এখানে কেন বেঁধে রেখেছিস? তোর মনে নেই তুই আমাকে মিডিয়ার সামনে কি করছিস? তোর আসল পরিচয় সবার সামনে তুলে ধরেছি। এটাই তো তুই বড় ভুল করেছিস। এখন তোকে মেরে ফেললে কেউ জানবে না, তার আগে তোর সামনে একজনকে বিয়ে করব, তারপর তোকে মেরে ফেলবো। তুই কাকে বিয়ে করবি? তোর বউ সাদিয়াকে। তুই বিয়ে করার আগে অনেকবার চেয়েছি তাকে প্রপোজ করতে, কিন্তু পারি নাই, কারণ তোর বউ আমাকে পাত্তা দেয় নাই। এখন তোর সামনে জোর করে বিয়ে করব তাকে। তুই আমাকে হাসালি কেন? কারণ তোর মরণের দিন চলে আসছে। তুই আমাকে মারবি? আরে আমার নিজের স্ত্রীকে মেরে ফেলছি একমাত্র তোর কারণে। কি? তুই পিয়াকে মেরে ফেলেছিস? যার কারণে আমি পুরো দেশে একজন খারাপ মানুষ হয়ে গেছি। তাকে আমি দুনিয়া রাখি কি করে? এবার তাহলে তুই আমার হাতে মরার জন্য প্রস্তুত থাকিস। দেখি কে কাকে মারে, আগে বিয়েটা করে নি। কোথায় তোরা? আমার জানুকে নিয়ে আয়। তারপর সাদিয়াকে নিয়ে আমার সামনে আসলো। সাদিয়া আমাকে দেখে বলল, রাসেল, এই শয়তানের কাছ থেকে আমাকে বাঁচাও। তুমি কোনো চিন্তা করবে না, ও আমার কিছুই করতে পারবে না। তুই চেয়ে চেয়ে দেখ আমি পারি কিনা। কাজী সাহেব কোথায়? দেখি তার লোকের একজন কাজীকে ধরে নিয়ে এসেছে। কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করুন। কাজী তাদের ভয়ে বিয়ে পড়ানো শুরু করলো আর সাদিয়া কান্না করছে। হঠাৎ চারপাশে গোলাগুলির শব্দ শুরু হয়ে গেল। ঠিকই ধরেছেন, এরা হলো আমার লোক। আকাশের লোক সব মরে নিচে পড়ে আছে। আকাশ অবাক হয়ে গেল, হয়তো ভাবছে এরা এখানে কিভাবে আসলো। এবার আপনাদের বলি, আমার হাতে একটা ঘড়ি আছে, ওটাতে এমন জিনিস ফিটিং করে রেখেছি যে আমি কোথায় আছি তারা যেন জানতে পারে। আর আমি বাসা থেকে বেরিয়ে আসতে তাদের বলে আসছি আমার আসতে দেরি হলে তারা যেন এগিয়ে যায় সামনে। আর ঘড়িটা লোকেশন দেখিয়ে দেয় আমি কোথায় আছি। এই কারণে আমি তেমন লোক নিয়ে বাইরে বের হই না। তো যাই হোক, আমি গিয়ে আকাশের কলার চেপে ধরলাম। কি রে, আমাকে মারবে না আর বউকে বিয়ে করবে না? এখন দেখ কে কাকে মারে। বলে তাকে মারতে শুরু করলাম। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি জীবনে এমন কাজ করব না। তোর মতো জানোয়ারের বাঁচার কোনো অধিকার নেই। তোকে বাঁচিয়ে রাখলে আরো অনেক মেয়ের জীবন তুই নষ্ট করবি। বলে তাকে শুট করে দিলাম। লাফাতে লাফাতে মরে গেল। সাদিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরলো আর কান্না করে দিল। এই পাগলি কান্না করছে কেন? না, তোমার কিছু হয়নি তো? জানো আমার কিছুই হয়নি। আমি মনে করছি ওরা তোমাকে মেরে ফেলেছে। আমি আমার জানুকে ছেড়ে দুনিয়া থেকে কিভাবে মরে যায় বলো? তারপর সবাই ওখান থেকে বাসায় চলে আসলাম আর বলে দিলাম আকাশের লাশটা নদীতে ভাসিয়ে দিতে। বাসায় এসে কলিং বেলে চাপ দিলাম। বাসায় আসতে আসতে রাত 3টা বেজে গিয়েছে। আম্মু দরজা খুলে দিল। আম্মু, তুমি এখনো জেগে আছো যে? তোর আসার কোনো খবর নেই, তাই বসে রইলাম। তোরা এতক্ষণে কোথায় ছিলি? আর বলো না, আমার সাদের বান্ধবী আসতে দেয় না। অনেক কষ্টে বুঝেছি, তারপর আসতে লেট হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে রুমে যা। ঠিক আছে, তুমি কে শুয়ে পড়ো। বলে সাদিয়া আর আমি রুমে চলে আসলাম। রুমে এসে দুজনে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে দুজনে বিছানায় শুয়ে পড়লাম। আপনারা তো বলবেন আকাশ আর আকাশের লোক আমাকে মেরেছে। আপনার আম্মু দেখেনি? আসলে আমি আসার সময় পুরো শরীর ঢেকে আসছি, কারণ এখানে অনেক ঠান্ডা। এই কারণে মা ধরতে পারেনি। আর আমার মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে সাদিয়া। গাড়ির ভিতরে সবকিছু ছিল, এগুলো আমি গাড়িতে রাখি সবসময়। সাদিয়া আমাকে জড়িয়ে ধরে বলল, আমার অনেক ইচ্ছে ছেলে মেয়েদের আদর করতে। তো কি করব? আমার একটা ছেলে চাই তোমার মতো। তাহলে তো আমাকে পরিশ্রম করতে হবে। করতে হলে করবে, তারপরেও আমি একটা ছেলে চাই। তাহলে আসো টি-20 শুরু করে দিই। ওয়ানডে সিরিজ খেলে? টি-20 খেললে আমার কষ্ট হবে। ঠিক আছে, তাহলে টেস্ট খেলবো, আসো। তারপর শুরু হয়ে গেল জীবনের ইতিহাসের রচনা। হারিয়ে গেলাম ভালোবাসার অতল সমুদ্রে। দর্শক বন্ধুরা, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এখন আসি 5 বছর পর। বাবা, আম্মু আমাকে মারছে। আমি কেন বাবা? তোমার আম্মু কেন মেরেছে? বিধির তোতে কিস করছি, তাই মারছে। তুমি জানো কিস কাকে বলে? আব্বু, একজনের ঠোঁট আর একজনের ঠোঁটে লাগানোকে কিস বলে। তোমাকে এটা কে শিখেছে বাবা? আমাকে কেউ শিখায় নাই। আমি দেখছি তুমি আম্মুর ঠোঁটে ঠোঁটে লাগিয়ে কিস করতে। ইচ্ছা করছে মরে যায়। আব্বু, তুমি এখনো ছোট, তুমি বড় হলে এসব করবে। তোমাকে আমরা বড় হলে বিয়ে দিব। ঠিক আছে আব্বু, আমি আর কারো ঠোঁটে কিস করব না। এই তো আমার লক্ষ্যে আব্বু। তারপর রিমন চলে গেল। এতক্ষণে বুঝে গেছেন রিমনকে। আর বিথি হচ্ছে বাসের বাসারে কান্ট্রির মেয়ে। রিমন আর বিথি একই বয়সী। তো যাই হোক, তারপর আমি রান্নাঘরে চলে গেলাম। গিয়ে দেখি সাদিয়া রান্না করছে।
আমি কি পেছন থেকে জড়িয়ে ধরলাম, চুলে নাক ডুবে দিলাম। সাদিয়া কেঁপে উঠলো ভয়ে। কি মশাই, কি চাই এখানে? আমার একটা মেয়ে চাই, রিমনের খেলার সাথী। তো আমি এখন কি করব? চল না রিমনের জন্য একটা বোন নিয়ে আসি। ঠিক আছে, তুমি রুমে যাও, আমি রান্না শেষ করে আসছি। তারপর কি শুরু হয়ে গেল? আপনার চোখে লজ্জা নেই অনজনে বউ জামাইয়ের কাহিনী দেখতে? তো যাই হোক, আপনাদের বলতে ভুলে গিয়েছি, তিথি এখন স্কুলে পড়ে, ও এখন ক্লাস 7-এ পড়ে। আমরা অনেক সুখে আছি এখন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। এখন আমি ব্যবসা বাণিজ্য নিয়ে সামলাতে ব্যস্ত থাকি, আর সাদিয়া বাসার কাজ। তো দর্শক বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি আপনাদের সবসময় চাই ভালো গল্প উপহার দিতে। আপনারা যদি সাবস্ক্রাইব করে সাথে না থাকেন, তাহলে আমি আপনাদেরকে কিভাবে ভালো গল্প দিব? তো আশা করি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।